ওকে, আজকে আমরা অ্যালকোহল, ফেনল, ইথার এই চ্যাপ্টারটা স্টার্ট করতে চলেছি। ইটস আ হিউজ চ্যাপ্টার। অর্গানিক কেমিস্ট্রির পরের পার্টটা এখানে আছে, যেটা অর্গানিক কেমিস্ট্রির হিউজ যে পার্টটা আছে সেটা অ্যালকোহল, ফেনল, ইথার থেকেই শুরু হচ্ছে মেনলি। সো অ্যালকোহল, ফেনল, ইথারটাতে বেসিক্যালি তিনটে সেপারেট চ্যাপ্টার, একটা অ্যালকোহল, একটা ফেনল, একটা ইথার, যাদেরকে কম্বাইন করে একটা বড় চ্যাপ্টার কম্বাইন করে দেওয়া হয়েছে। সুতরাং এই চ্যাপ্টারটা একটু একটু ডিফিকাল্টি আছে, কারণ অনেকটা বড় আছে। আর রিয়াকশনস গুলোর মধ্যে তবে একটু সিমিলারিটি আছে, মানে যে সমস্ত রিয়াকশনস অলরেডি হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনে পড়ে এসছো, সেই রিয়াকশনস গুলোর রিপিটেশন পাবে, বেশ কিছু রিয়াকশনসের রিপিটেশন পাবে এই চ্যাপ্টারটাতে, অ্যালকোহল, ফেনল, ইথার চ্যাপ্টারটাতে। সো আমরা মেনলি অ্যালকোহল, ফেনল, ইথার আগে এটা বুঝিয়ে দিই যে তিনটে কম্পাউন্ডকে একই জায়গায় কেন রাখা হলো, একটা চ্যাপ্টারেই কেন কম্বাইন করা হলো। যদিও তিনটে সেপারেট কম্পাউন্ড, তাদের মধ্যে প্রপার্টির অ্যাজ খুব একটা মিল নেই, তারপরও তাদেরকে কেন সিমিলার জায়গাতে রাখা হলো, তার কারণ তিনটেই অক্সিজেনের কম্পাউন্ড। অ্যালকোহলের ফাংশনাল গ্রুপটা হচ্ছে OH, ফেনলেও ফাংশনাল গ্রুপটা হচ্ছে OH, যেটা বেনজেন রিং এর সঙ্গে অ্যাটাচ, আর ইথারে ফাংশনাল গ্রুপটা হচ্ছে অক্সিজেনের দুই দিকে দুটো অ্যালকিল গ্রুপ। তো তিনজনেই যেহেতু অক্সিজেনের কম্পাউন্ড, তাই তিনজনকে সেম একটাই চ্যাপ্টারে কম্বাইন করা হয়েছে। কিন্তু এদের প্রপার্টির মধ্যে যে বিশাল খুব একটা মিল আছে তা না, অনেকটাই ডিফারেন্ট প্রপার্টি। সো আমরা প্রথমে অ্যালকোহল থেকে স্টার্ট করছি। আজকে টার্গেট আছে অ্যালকোহল পার্টটাকে যতটা সম্ভব হয় শেষ করে দেওয়া, মানে অ্যালকোহলের প্রিপারেশন, অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টি এবং অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টি যতটা ম্যাসিভলি করে দেওয়া যায় শেষ করে দেওয়া। সো একটু ক্লাসে ফোকাস করো যাতে অ্যালকোহল পার্টটা আমরা পুরোটা প্যাক আপ করে নিতে পারি। নেক্সট ক্লাসে তাহলে ফেনলটাকে প্যাক আপ করবে, আর তারপরে ক্লাসে ইথারটাকে যদি পসিবল হয় প্যাক আপ করে দেবো, তাহলে তাড়াতাড়ি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা একটু ফিজিক্যাল কেমিস্ট্রিতে আবার মুভ করতে পারবো, কারণ অর্গানিকটা যেহেতু হিউজ আছে তাই আবার আমাকে অর্গানিকটা নিয়ে স্টার্ট করতে হচ্ছে। সো আজকে স্টার্ট করছি অ্যালকোহল থেকে। অ্যালকোহল কাকে বলা হয় একবার একটু জাস্ট ফোকাস করে না। এগুলো অলরেডি হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন পড়তে পড়তে বা 11-এ যেটুকু অর্গানিক পড়েছো সেখান থেকে এই আইডিয়াটা এতদিনে মোটামুটি হয়ে গেছে হোপফুলি। সো দিস ইজ অ্যান অ্যালকেন। অ্যালকেন মলিকিউল হচ্ছে অ্যালকিল গ্রুপের সঙ্গে H থাকলে তাকে অ্যালকেন মলিকিউল বলা হয়। অ্যালকেনে যদি একটা হাইড্রোজেন আউট হয়ে যায়, সেখানে OH আসে, তখন তাকে বলা হয় অ্যালকোহল। অ্যালকোহল মানে সেখানে ফাংশনাল গ্রুপটা হচ্ছে OH। OH ফাংশনাল গ্রুপ থাকলে তাকে বলা হয় অ্যালকোহল মলিকিউল। OH ফাংশনাল গ্রুপ মানে হাইড্রক্সিল ফাংশনাল গ্রুপ। যেমন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ CH3 এর সঙ্গে OH আছে, সো এটা মিথাইল অ্যালকোহল। অ্যালকিল গ্রুপটা হচ্ছে CH3, তার সঙ্গে OH ফাংশনাল গ্রুপ আছে CH3 CH2, এটা হচ্ছে ইথাইল গ্রুপ। ইথাইল গ্রুপটা হচ্ছে তোমার অ্যালকিল গ্রুপ, তার সঙ্গে আছে হচ্ছে OH গ্রুপ। তার মানে যে কোনো অ্যালকিল গ্রুপের সঙ্গে যদি OH গ্রুপ অ্যাটাচ থাকে তখন তাকে বলা হয় অ্যালকোহল। অ্যালকিল গ্রুপ না হয় যদি বেনজিন থেকে একটা হাইড্রোজেন, আমরা জানি বেনজিনের 6টা পজিশনে 6টা হাইড্রোজেন আছে, 6টা কার্বনের সঙ্গে 6টা হাইড্রোজেন আছে। সো যদি কোনো একটা হাইড্রোজেন এলিমিনেট হয়ে যায় এন্ড সেইখানে OH গ্রুপ ইন্ট্রোডিউসড হয়, তখন তাকে বলা হবে ফেনল। মানে ফেনলও হাইড্রক্সিল গ্রুপই আসছে অ্যাজ আ ফাংশনাল গ্রুপ, কিন্তু এটা কিন্তু অ্যালকোহল হচ্ছে না। কেন? কারণ এখানে হাইড্রক্সিল গ্রুপ যেটা আসছে ওটা কিন্তু বেনজিন রিং এর সঙ্গে অ্যাটাচ হচ্ছে, মানে ওটা ফিনাইল গ্রুপের সঙ্গে অ্যাটাচ হচ্ছে। বেসিক্যালি এই গ্রুপটা হচ্ছে ফিনাইল গ্রুপ, যার সঙ্গে OH ফাংশনাল গ্রুপটা অ্যাটাচ হচ্ছে। তার মানে অ্যালকিল গ্রুপের সঙ্গে অ্যাটাচ হলে তখন বলা হয় অ্যালকোহল, কিন্তু ফিনাইল গ্রুপ বা বেনজিন রিং এর সঙ্গে যদি OH অ্যাটাচ হয় তখন তাকেই বলা হয় ফেনল। আর ইথার কখন বলবো? ইথার হচ্ছে অক্সিজেনের দুই দিকে যদি দুটো অ্যালকিল গ্রুপ থাকে, সেম অর ডিফারেন্ট। অক্সিজেনের দুই দিকে যদি দুটো অ্যালকিল গ্রুপ থাকে তখন তাকে বলা হয় ইথার। যেমন অ্যালকিল, অক্সিজেন, অ্যালকিল, CH3O CH3। সো দিস ইজ দ্য ইথার লিঙ্কেজ। এই বন্ডিংটাকে বলে অ্যালকক্সি। OR এই বন্ডিংটাকে বলে অ্যালকক্সি। আর এইভাবে যে OR বা O অ্যালকিল গ্রুপ মিলে যে লিঙ্কেজটা তৈরি হয়েছে, যে বন্ডিং প্যাটার্নটা তৈরি হয়েছে, অ্যালকিল, অক্সিজেন, অ্যালকিল, এটা হচ্ছে ইথার। তো তিনটেই দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ারলি। অ্যালকিল, অক্সিজেন, হাইড্রোজেন, অ্যালকিল, অক্সিজেন, হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যালকোহল। ফিনাইল, অক্সিজেন, হাইড্রোজেন, এটা হচ্ছে ফেনল। আর অ্যালকিল, হাইড্রোজেন, অ্যালকিল, অক্সিজেন, অ্যালকিল, এটা হচ্ছে ইথার। তো তিনটেই দেখতে পাচ্ছি ক্লিয়ারলি অক্সিজেনের কম্পাউন্ড। OH ফাংশনাল গ্রুপটা অ্যালকিল গ্রুপের সঙ্গে থাকলে অ্যালকোহল, ফিনাইল গ্রুপের সঙ্গে থাকলে হচ্ছে ফেনল, আর যদি OH না থেকে শুধু অক্সিজেন থাকে উইথ 2 অ্যালকিল গ্রুপস, তারা হচ্ছে ইথার। সো এরা হচ্ছে মেনলি তিনটে কম্পাউন্ড যাদেরকে কম্বাইন করে একটা চ্যাপ্টারে কম্বাইন করে দেওয়া আছে, অ্যালকোহল, ফেনল, ইথার। সো ক্লাসিফিকেশনটা প্রথমে দেখে নিচ্ছি। আমরা প্রথমে অ্যালকোহল আর ফেনলে বেশি ফোকাস করব, তার কারণটা হচ্ছে দুটোতেই OH গ্রুপ আছে। যদিও তার মানে এই নয় যে তাদের মধ্যে কেমিক্যাল প্রপার্টিতে প্রচুর সিমিলারিটি আছে, বাট যেটুকু সিমিলারিটি আছে OH গ্রুপের প্রেজেন্সের জন্য, সেটার জন্য অ্যালকোহল আর ফেনলকে আমরা সাইমালটেনিয়াসলি নিয়ে চলবো। সো দিস আর দ্য অ্যালিফ্যাটিক অ্যালকোহল। অ্যালিফ্যাটিক অ্যালকোহল মানে এটা হচ্ছে মোনোহাইড্রক্সি, একটাই OH গ্রুপ, তাই মোনোহাইড্রক্সি অ্যালিফ্যাটিক অ্যালকোহল। অ্যালিফ্যাটিক কেন বলছি? কারণ এখানে অ্যালকিল গ্রুপের সঙ্গে OH টা আছে। অ্যালিফ্যাটিক অ্যালকোহল, এরা অ্যালিফ্যাটিক অ্যালকোহল। এখানে হচ্ছে OH গ্রুপটা আছে কার সঙ্গে? অ্যালকিল গ্রুপের সঙ্গে OH টা আছে। কটা OH আছে? একটা, তাই এটা মোনোহাইড্রিক।
ঠিক আছে, যদি দুটো OH গ্রুপ থাকতো তাহলে ডাইহাইড্রিক অ্যালকোহল, তিনটে OH গ্রুপ থাকলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, অনেকগুলো OH গ্রুপ থাকলে পলিহাইড্রিক অ্যালকোহল। সো দিস আর অল অ্যালিফ্যাটিক অ্যালকোহলস। সিমিলারলি যদি অ্যালকিল গ্রুপের সঙ্গে OH না থাকে, যদি বেনজিনের সঙ্গে OH থাকে, তখন তাকে কি বলবো? ফেনল। সো দিস আর দ্য ফেনলস, যেখানে বেনজিনের সঙ্গে OH গ্রুপটা অ্যাটাচ আছে। সো দে আর নট অ্যালকোহলস, দে আর ফেনলস। ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ এক্সাম্পলস গুলো ডিফারেন্ট ডিফারেন্ট। সো বেনজিনে অন্যান্য সাবস্টিটিউয়েন্টও আছে, বেনজিন রিং এ অন্যান্য সাবস্টিটিউয়েন্টও আছে, তার সঙ্গে OH গ্রুপটাও আছে। সো দে আর অল ফেনলস। বিভিন্ন পজিশনে ইথাইল গ্রুপ বা ব্রোমিন গ্রুপ অ্যাটাচ আছে। সো দে আর বেসিক্যালি ফেনলস, কারণ OH গ্রুপটা বেনজিন রিং এর সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ আছে। সো ফেনলও হতে পারে একইভাবে মনোহাইড্রিক ফেনল, যদি একটাই OH গ্রুপ অ্যাটাচ থাকে বেনজিন রিং এ, হতে পারে ডাইহাইড্রিক ফেনল, দুটো OH গ্রুপ যদি অ্যাটাচ থাকে, দুটো OH গ্রুপ আবার ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে অ্যাটাচ থাকতে পারে, দে উইল বি আইসোমার্স। সো অর্থো, প্যারা, মেটা বিভিন্ন পজিশনে অ্যাটাচ থাকতে পারে। আবার ট্রাইহাইড্রিক ফেনল, যদি তিনটে OH গ্রুপ থাকে তখন তারা হচ্ছে ট্রাইহাইড্রিক ফেনল। ঠিক আছে, সেটাও ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে থাকতে পারে, অর্থো, মেটা বা প্যারা ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে থাকতে পারে। সো মনোহাইড্রিক, ডাইহাইড্রিক এন্ড ট্রাইহাইড্রিক ফেনলস এর জন্য হতে পারে, কারণ OH ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনসে অ্যাটাচ থাকতে পারে। আচ্ছা, নাও কামিং টু, এগুলো হচ্ছে সবই তাহলে ফেনল, এগুলো কোনোটাই অ্যালকোহল নয়, দিস আর অল ফেনলস। এখন চলে আসছি এটাতে, অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যারোমেটিক অ্যালকোহলস, এখানে দেখো OH গ্রুপটা ডাইরেক্টলি বেনজিন রিং এ অ্যাটাচ নেই, OH গ্রুপটা একটা কার্বনে অ্যাটাচ আছে, যে কার্বনটার সঙ্গে বেনজিন অ্যাটাচ আছে, মানে OH গ্রুপটা বেসিক্যালি সাইড চেনে অ্যাটাচ আছে। OH গ্রুপটা ডাইরেক্টলি বেনজিন রিং এ অ্যাটাচ নেই, OH গ্রুপটা একটা সাইড চেনে অ্যাটাচ আছে, OH গ্রুপটা একটা সাইড চেনের সঙ্গে অ্যাটাচ আছে, OH গ্রুপটা একটা সাইড চেনের সঙ্গে অ্যাটাচ আছে, যে সাইড চেনটা বেনজিন রিং এর সঙ্গে অ্যাটাচ। সো দিস আর অ্যালকোহলস বেসিক্যালি, কারণ এখানে ডাইরেক্টলি OH টা বেনজিনের সঙ্গে অ্যাটাচ নেই। ডাইরেক্টলি OH টা বেনজিনে অ্যাটাচ থাকলে সেটাকে ফেনল বলতাম, কিন্তু ডাইরেক্টলি OH যেহেতু বেনজিনে অ্যাটাচ নেই, যেহেতু OH গ্রুপটা ডাইরেক্টলি বেনজিনে অ্যাটাচ না থেকে ওটা একটা সাইড চেনের থ্রু দিয়ে বেনজিনে অ্যাটাচ আছে, তাই এটাকে বলা হবে অ্যারোমেটিক অ্যালকোহল। কারণ এটা একটা অ্যালকোহল, যে অ্যালকোহলে একটা অ্যারোমেটিক গ্রুপ প্রেজেন্ট আছে। এটা এমন একটা অ্যালকোহল যেখানে একটা অ্যারোমেটিক গ্রুপ প্রেজেন্ট আছে, বাট অ্যারোমেটিক গ্রুপটার সঙ্গে OH ডাইরেক্টলি অ্যাটাচ থাকলে সেটাকে অ্যালকোহল বলতাম না, ফেনল বলতাম। কিন্তু অ্যারোমেটিক গ্রুপটার সঙ্গে একটা সাইড চেন আছে, সাইড চেনে OH অ্যাটাচ আছে। সো দিস আর অ্যারোমেটিক অ্যালকোহলস। এখন এই পার্টিকুলার পজিশনে বেনজিনের সঙ্গে ফার্স্ট কার্বন যেটা, আলফা কার্বন যেটা, সেই পজিশনটাকে বলা হয় বেনজাইলিক পজিশন। বেনজাইলিক পজিশন, তাই বেনজাইলিক পজিশনে যদি OH গ্রুপটা অ্যাটাচ থাকে তাকে বেনজাইলিক অ্যালকোহল বলা হয়। যেমন এটাও একটা বেনজাইলিক অ্যালকোহল। বেনজাইলিক অ্যালকোহল কখন বলবো? এগুলো সবই অ্যারোমেটিক অ্যালকোহল, কিন্তু তার মধ্যে বেনজাইলিক অ্যালকোহল কোনটা? যেখানে OH টা ডাইরেক্টলি আলফা কার্বনে অ্যাটাচ। কোন আলফা কার্বনে? যে বেনজিনের সঙ্গে পাশের কার্বনে, বেনজিনের সঙ্গে পাশের কার্বনে এইখানে OH টা অ্যাটাচ, বাট এটা আলফা কার্বনে অ্যাটাচ নয়। বেনজিনের পাশের কার্বন আলফা কার্বন, বেনজিনের ঠিক পাশের কার্বন আলফা কার্বন, আলফা কার্বনে এখানে OH টা নেই, তাই এটা বেনজাইলিক অ্যালকোহল নয়, অনলি অ্যারোমেটিক অ্যালকোহল। বাট এগুলো সবই, বাকিগুলো হচ্ছে সবই বেনজাইলিক অ্যালকোহল। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে সবই দিস আর অল বেনজাইলিক অ্যালকোহল, যেখানে আলফা কার্বনটাতে, বেনজিনের পাশের ঠিক আলফা কার্বনটাতে OH অ্যাটাচ থাকলে তাকে বলবো আমরা বেনজাইলিক অ্যালকোহল। সেটাও ওয়ান কাইন্ড অফ অ্যারোমেটিক অ্যালকোহল। কিন্তু যদি বেনজিনের ঠিক পাশের আলফা কার্বনে OH না থাকে, অন্য কার্বনে OH থাকে, তখন সেটা নরমাল অ্যারোমেটিক অ্যালকোহল, সেটা বেনজাইলিক অ্যালকোহল নয়। সো বেনজাইলিক অ্যালকোহল গুলো হচ্ছে ওয়ান স্পেশাল টাইপ অফ অ্যারোমেটিক অ্যালকোহল, যেখানে বেনজাইলিক পজিশনে OH টা অ্যাটাচ আছে। বেনজাইলিক পজিশনটা কোনটা? বেনজিনের পাশের ঠিক ফার্স্ট আলফা পজিশনটাই হচ্ছে বেনজাইলিক পজিশন। সো দিস আর দ্য জেনারেল ক্যাটাগরিজ অফ অ্যালকোহলস এন্ড ফেনলস। কারোর কথা বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবে, যার যেখানে বুঝতে অসুবিধা হবে জিজ্ঞেস করে নেবে। চলে আসছি একটু অ্যালকোহলস এর ডিটেইলসে। অ্যালকোহলস এর ডিটেইলসে বলছে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহল ফাংশনাল গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনটা আর একটাই কার্বনে অ্যাটাচ, তাই এটা 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ OH যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ OH টা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনটা আর তিনটে কার্বনে অ্যাটাচ, তাই এটা 3 ডিগ্রি অ্যালকোহল। সো দিস আর দ্য ক্লাসিফিকেশনস অফ ডিফারেন্ট মনোহাইড্রিক অ্যালকোহল। এটাও সবকটাই মনোহাইড্রিক অ্যালকোহল ছিল, কিন্তু কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল, ডিপেন্ডিং অন দ্য কার্বন, যে কার্বনের সঙ্গে OH টা আছে। আচ্ছা, এই অ্যালকোহলটাকে বলে অ্যালাইলিক অ্যালকোহল। দিস আর অ্যালাইলিক অ্যালকোহলস। এগুলো হচ্ছে সবই মনোহাইড্রিক অ্যালকোহল। Monohydric alcohols, these are allylic alcohols.
অ্যালাইলিক অ্যালকোহল। অ্যালাইলিক অ্যালকোহল কেন? ডাবল বন্ডের ঠিক পাশের পজিশনকে বলা হয় অ্যালাইলিক পজিশন। এগুলো অনেকবার ডিসকাস করেছিলাম হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন পড়ার সময়। তো ডাবল বন্ডের ঠিক পাশের পজিশন, ডাবল বন্ডের পাশের পজিশনকে কি বলে? অ্যালাইলিক পজিশন। অ্যালাইলিক পজিশনে OH আছে, তাই এটা অ্যালাইলিক অ্যালকোহল। কেমন অ্যালাইলিক অ্যালকোহল? এটা একটা 1 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল। কেন? কারণ যে কার্বন OH এর সঙ্গে যে কার্বন আছে ওই কার্বনের একটাই কার্বনে অ্যাটাচ। এটা একটা 1 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল। প্রথমে দেখতে হবে এটা অ্যালাইলিক অ্যালকোহল কেন? কারণ ডাবল বন্ডের পাশের আলফা কার্বন সেইখানে OH আছে, অ্যালাইলিক পজিশনে OH আছে, তাই এটা অ্যালাইলিক অ্যালকোহল। এটাও অ্যালাইলিক অ্যালকোহল। ডাবল বন্ডের পাশের পজিশন হচ্ছে আলফা পজিশন, দ্যাট ইজ অ্যালাইলিক পজিশন, OH টা অ্যালাইলিক পজিশনেই আছে, তাই এটাও অ্যালাইলিক অ্যালকোহল। ঠিক আছে, এগুলো সবই অ্যালাইলিক অ্যালকোহল। ডাবল বন্ডের পাশের কার্বনটা আলফা কার্বনটা হচ্ছে অ্যালাইলিক পজিশন, ওই অ্যালাইলিক পজিশনে OH আছে, তাই এগুলো সবই অ্যালাইলিক অ্যালকোহল। কিন্তু প্রথমটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল। কেন? অ্যালাইলিক কার্বনটা একটা কার্বনে অ্যাটাচ, তাই 1 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল। এখানে অ্যালাইলিক কার্বনটা দুটো কার্বনে অ্যাটাচ, 2 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল। এখানে অ্যালাইলিক কার্বনটা তিনটে কার্বনে অ্যাটাচ, 3 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল। তাই অ্যালাইলিক কার্বনের সঙ্গে যদি OH থাকে সেটা হচ্ছে অ্যালাইলিক অ্যালকোহল। এবার অ্যালাইলিক কার্বনটা নিজে কটা কার্বনের সঙ্গে অ্যাটাচ, তার উপরে 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল হতে পারবে। যেরকম এটা 1 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল হতে পারছে। সো দিস আর দ্য জেনারেল ক্লাসিফিকেশনস অফ অ্যালকোহলস। চলে আসছে এগুলো 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 হচ্ছে সবই আবার বেনজাইলিক অ্যালকোহল। দেখো বেনজাইলিক পজিশনে, বেনজাইলিক পজিশন যেটা হচ্ছে বেনজিনের পাশের আলফা পজিশন, অল আর বেনজাইলিক অ্যালকোহল। দেখে নাও, চেক করে নাও, অল আর বেনজাইলিক, কারণ বেনজিনের পাশের আলফা পজিশনেই OH গ্রুপটা অ্যাটাচ আছে। বেনজিনের পাশের আলফা পজিশনেই OH ফাংশনাল গ্রুপটা অ্যাটাচ আছে। বেনজিনের পাশের যে আলফা পজিশন সেই আলফা পজিশনেই OH ফাংশনাল গ্রুপটা অ্যাটাচ আছে। বেনজিনের পাশের আলফা পজিশনে OH ফাংশনাল গ্রুপ অ্যাটাচ আছে। সো দিস আর অল বেনজাইলিক অ্যালকোহলস। বেনজাইলিক অ্যালকোহল। কিন্তু এই বেনজাইলিক অ্যালকোহলস এর মধ্যে আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আছে। এইখানে OH টা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনের একটাই কার্বনে অ্যাটাচ, বেনজিন কার্বনটাতে অ্যাটাচ, তাই এটা 1 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল। এইখানে OH টা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনের দুটো কার্বনে অ্যাটাচ, একটা বেনজিন কার্বন একটা এদিকের মিথাইল কার্বন, তাই এটা 2 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল। এইখানে বেনজাইলিক কার্বন OH টা যে কার্বনে অ্যাটাচ ওই বেনজাইলিক কার্বন তিনটে কার্বনে অ্যাটাচ, তাই এটা 3 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল। সবগুলোই বেনজাইলিক অ্যালকোহল, তার কারণটা হচ্ছে OH টা বেনজাইলিক পজিশনে অ্যাটাচ আছে। এবার OH টা বেনজাইলিক পজিশনে অ্যাটাচ থাকা অবস্থায় ওই বেনজাইলিক কার্বনটা কটা কার্বনে অ্যাটাচ? বেনজাইলিক কার্বনটা একটা কার্বনে অ্যাটাচ, তো 1 ডিগ্রি। বেনজাইলিক কার্বন দুটো কার্বনে অ্যাটাচ, তো 2 ডিগ্রি। বেনজাইলিক কার্বনটা তিনটে কার্বনে অ্যাটাচ, তো 3 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল বলা হচ্ছে। সো দিস ইজ নাও, এটা হচ্ছে অ্যানাদার ক্যাটাগরি, এটাকে বলে ভিনাইলিক অ্যালকোহল। কারণ ডাবল বন্ডের পজিশন গুলোকে বলে ভিনাইলিক পজিশন। সো ডাবল বন্ডের পজিশনের সঙ্গে ডাইরেক্টলি অ্যালকোহলটা অ্যাটাচ, তাই এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল বা ভিনাইলিক অ্যালকোহল। কেন? ডাবল বন্ডের পাশের কার্বনকে বলে অ্যালাইলিক আর ডাবল বন্ডেড কার্বন গুলোকে কি বলে? ভিনাইলিক। তার মানে ডাবল বন্ডেড কার্বন গুলো হচ্ছে ভিনাইলিক কার্বন, যে কার্বনের সঙ্গে ডাইরেক্টলি OH গ্রুপটা অ্যাটাচ আছে, তাই এটা হচ্ছে একটা ভিনাইল অ্যালকোহল। So these are the classifications of alcohols and phenols. Phenols এর as such খুব একটা মেজর ক্লাসিফিকেশন আমরা দেখলাম না, কারণ ওখানে হচ্ছে মনোহাইড্রেট, ডাইহাইড্রেট, ট্রাইহাইড্রেট এই পার্টটা দেখেছি, বাট বাকি অ্যালকোহলের ডিটেইল ক্লাসিফিকেশনটা আমরা এখানে দেখলাম। হোপফুলি কারোর কোনো ডাউট নেই, কারোর কোথাও ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবে। অনেকটা কন্টেন্ট আজকে কভার করব, সেই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ডলি চলছি। কারোর কোথাও ডাউট হলে আমাকে অবশ্যই স্টপ করিয়ে জিজ্ঞেস করবে যে স্যার এখানটা বুঝতে পারেনি বা আগের স্লাইডটাতে কি হয়েছে একটু বলুন। চলে আসছি নমেনক্লেচার। আচ্ছা, নমেনক্লেচারে খুব একটা কিছু ডিসকাস করছি না, কারণ নমেনক্লেচার পার্টটা 11 এই পড়েছিলে। ফেনল বা অ্যালকোহলের নমেনক্লেচার পার্টটাতে ডিসকাস করছি না, পিডিএফটা তো পেয়ে যাবে, সেখান থেকে স্টাডি করে নিতে পারো। চলে আসছি আইসোমারিজম ইন অ্যালকোহল, বা বইতে দেওয়া আছে, যদিও নমেনক্লেচার থেকে ক্লাস 12 এ খুব একটা কোশ্চেন্স আসে না, কারণ নমেনক্লেচার পার্টটা একদমই 11 এর পার্ট ছিল। সো 12 এর জন্য নমেনক্লেচার পার্টটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, চলে আসছে আইসোমারিজম। অ্যালকোহলে আইসোমারিজম কি রকম হতে পারে? আইসোমারিজম ইন অ্যালকোহল, প্রথমটা হচ্ছে চেন আইসোমারিজম। চেন আইসোমারিজম কখন বলছে? যখন অ্যালকোহলের কার্বন নাম্বারের চেনের লেংথ ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো প্রথমে দেখতে হবে দুটোই অ্যালকোহল কিনা। হ্যাঁ, দুটো মলিকুলই অ্যালকোহল, কারণ OH ফাংশনাল গ্রুপ অ্যাটাচ আছে। OH ফাংশনাল গ্রুপ অ্যাটাচ থাকার জন্য দে আর অ্যালকোহল, বাট চেন লেংথ ডিফারেন্ট হয়ে যাচ্ছে। একটা 4টে কার্বনের চেন, একটা 3টে কার্বনের চেন উইথ 1 ব্রাঞ্চ।
যদিও এদের মলিকুলার ফর্মুলা সেম, দুটো অ্যালকোহল মলিকুলেরই মলিকুলার ফর্মুলা সেম, চেক করে দেখে নিতে পারো দুজনেরই অ্যালকোহলেরই মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু কি ডিফার করে গেছে, চেন লেংথ ডিফার করে গেছে। একটা হচ্ছে 4টে কার্বনের চেন, একটা 3টে কার্বনের চেন উইথ 1 ব্রাঞ্চ, তাই এরা হচ্ছে চেন আইসোমার্স। দুজনেই অ্যালকোহল ওএইচ ফাংশনাল গ্রুপ আছে, বাট তারা চেন আইসোমার্স। নেক্সট হচ্ছে পজিশন আইসোমার্স। পজিশন আইসোমার্স কখন, যখন হচ্ছে চেন লেংথ সেম। প্রথমে দেখে নিন এরা অ্যালকোহল কিনা, হ্যাঁ ওএইচ ফাংশনাল গ্রুপ আছে তো এরা অ্যালকোহল তো বটেই, কিন্তু দুজনের চেন লেংথ সেম, বাট চেন লেংথ তিনটে করেই আছে, 3টে কার্বনের চেন 3টে কার্বনের চেনই আছে, কিন্তু একটাতে হচ্ছে ফার্স্ট পজিশনে ওএইচ গ্রুপটা অ্যাটাচ, অন্যটাতে সেকেন্ড বা মিডল পজিশনে ওএইচ গ্রুপটা অ্যাটাচ। ওএইচ গ্রুপের পজিশন চেঞ্জ হয়ে গেছে দুটো কম্পাউন্ডে, তাই তারা পজিশন আইসোমার। ওএইচ গ্রুপটা প্রথম কম্পাউন্ডে ফার্স্ট কার্বনে ওএইচ গ্রুপটা অ্যাটাচ, পরের কম্পাউন্ডে মিডল কার্বন বা সেকেন্ড কার্বনে ওএইচ গ্রুপটা অ্যাটাচ। যেহেতু ওএইচ গ্রুপের পজিশন ডিফার করে গেছে দুটো কম্পাউন্ডে, তাই দে আর পজিশন আইসোমার্স। নেক্সট হচ্ছে ফাংশনাল আইসোমার। ফাংশনাল আইসোমার কাকে বলা হচ্ছে, যখন অ্যালকোহলের সঙ্গে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপটা হচ্ছে ওএইচ ফাংশনাল গ্রুপ, কিন্তু ফাংশনাল গ্রুপটাই ডিফারেন্ট হয়ে যাচ্ছে, মলিকুলার ফর্মুলাকে সেম রেখে ফাংশনাল গ্রুপটাই আর ওএইচ থাকছে না, অন্য কিছু চলে আসছে। সো মনে রাখতে হবে অ্যালকোহল ইথারের সঙ্গে ফাংশনাল আইসোমারিজম শো করে, মানে একটা অ্যালকোহল মলিকিউল তার যা মলিকুলার ফর্মুলা সেম মলিকুলার ফর্মুলা বলা অন্য একটা ইথার মলিকিউল পসিবল, যেখানে ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হয়ে গেছে, কোথাও অ্যালকোহল ফাংশনাল গ্রুপ অন্যটাতে ইথার ফাংশনাল গ্রুপ, তখন তাটাকে বলবো আমরা ফাংশনাল গ্রুপ আইসোমার। যেমন এই কম্পাউন্ডটা, এটাকে একটু স্পষ্ট করে দিচ্ছি, that is CH3 CH2OH। এই পার্টিকুলার কম্পাউন্ডটা একটা অ্যালকোহল যেখানে দুটো কার্বনের চেন আছে এবং OH ফাংশনাল গ্রুপ আছে। সো এর যা মলিকুলার ফর্মুলা, এইটা একটা ইথার মলিকুল হয়ে গেছে, এর মলিকুলার ফর্মুলা তো সেম, কিন্তু ফাংশনাল গ্রুপটা এখন ইথার হয়ে গেছে CH3OCH3। সো যেহেতু ফাংশনাল গ্রুপে এই চেঞ্জেস চলে এসেছে, এটাকে আমরা বলবো ফাংশনাল আইসোমার। ক্লিয়ারলি দেখছো এটা CH3 CH2OH OH ফাংশনাল গ্রুপ, এটা CH3OCH3 ইথার ফাংশনাল গ্রুপ বা অ্যালকক্সি ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, এটা ইথার মলিকুল। সো ইথার মলিকুলটাই চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি, ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়ে যাওয়া মানে পুরো মলিকুলটা চেঞ্জ হয়ে যাওয়া, একটা অ্যালকোহল একটা ইথার, কিন্তু তাদের মলিকুলার ফর্মুলা সেম, তাই তারা হচ্ছে ফাংশনাল আইসোমার। আর লাস্ট একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। এটা অলরেডি আমরা আইসোমারিজম যখন পড়েছিলাম 11 এ সেখানেও পড়েছিলাম, এট দ্য সেম টাইম হ্যালো অ্যালকেন হ্যালোএরিনেও পড়েছিলাম, ডিটেইলে যাচ্ছি না। অপটিক্যাল আইসোমার মানে কি, এরা বেসিক্যালি এনানশিওমার। একজন যদি প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ ঘোরায়, অন্যজন প্লেন পোলারাইজড লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, অর্থাৎ দুটো মলিকুলই কাইরাল মলিকুল, দুটো মলিকুলই অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। কোন একটা মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হবে কিনা চট করে কি করে খুঁজে পাবো, মলিকুলের মধ্যে এমন কোন একটা কার্বন যদি খুঁজে পাই যার সঙ্গে 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ আছে, তাকে আমরা বলবো কাইরাল কার্বন। চট করে খুঁজে পাওয়ার টেকনিক হচ্ছে এইটাই, মলিকুলে যদি এমন কোন একটা কার্বন খুঁজে পাই যার সঙ্গে 4টে গ্রুপের ডিফারেন্ট, ক্লিয়ারলি দেখে নাও CH3OH C2H5 and H কার্বনের সঙ্গে অ্যাটাচ 4টে গ্রুপের ডিফারেন্ট, এরকম যদি কোনো একটা কার্বনে খুঁজে পাই মলিকুলের মধ্যে, মলিকুলটাকে বলবো কাইরাল মলিকুল। তো এই মলিকুলটাও কাইরাল, এর মিরর ইমেজ মলিকুলটাও কাইরাল। আর মলিকুল যদি কাইরাল হয় তাহলে এই মলিকুলটাও অপটিক্যালি অ্যাক্টিভ হবে, তার মিরর ইমেজ মলিকুলটাও অপটিক্যালি অ্যাক্টিভ হবে। যদি অপটিক্যালি অ্যাক্টিভ মানে প্লেন পোলারাইজড লাইটকে কোনো একটা দিকে রোটেট করাবে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। যদি এই মলিকুলটা ক্লকওয়াইজ রোটেশন করায়, ওই মলিকুলটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করাবে সেম ডিগ্রিতে, তাই এদেরকে বলবো অপটিক্যাল আইসোমার বা এনানশিওমার। অপটিক্যাল আইসোমার বা এনানশিওমার, অরিজিনাল মলিকুল আর তার মিরর ইমেজ মলিকুল দুজনে একে অপরের অপটিক্যাল আইসোমার বা এনানশিওমার, দুজনেই কাইরাল, দুজনেই ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ, দুজনেই প্লেন পোলারাইজড লাইটের রোটেশন করাতে পারে, একজন ক্লকওয়াইজ দিকে রোটেশন করালে অন্যজন অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেশন করাবে। Clear? So these are the types of isomerism exhibited by alcohol molecules. নেক্সট চলে আসছি অ্যালকোহলের মধ্যে বন্ডিং কেমন থাকে। অ্যালকোহলের মেন ফাংশনাল গ্রুপটা হচ্ছে OH ফাংশনাল গ্রুপ। সো দিস ইজ দ্য মেন ফাংশনাল গ্রুপ, OH ফাংশনাল গ্রুপ। সো দেখে নিচ্ছি অক্সিজেনের হাইব্রিডাইজেশনটা কেমন থাকে। অক্সিজেনের ভ্যালেন্স শেলের কনফিগারেশন হচ্ছে 2s2 2p4 2s2 2p4, এটা হচ্ছে অক্সিজেনের ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন গ্রাউন্ড স্টেটে। অক্সিজেন রিঅ্যাকশন করার আগে এখানে হাইব্রিডাইজেশন হয়ে যায় sp3 দিয়ে, এটা হয়ে যায় sp3 হাইব্রিডাইজড অক্সিজেন অ্যাটম, দ্যাট ইজ
sp3 ফার্স্ট দুটোতে একটা করে লোন পেয়ার থাকে এন্ড পরের দুটোতে একটা করে আনপেয়ার থাকে। সো দিস আর টু লোন পেয়ারস প্রেজেন্ট ইন দা অক্সিজেন sp3 হাইব্রিডাইজড অ্যাটমের মধ্যে এন্ড দিস আর টু আনপেয়ার্ড। এটা হচ্ছে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন যারা প্রেজেন্ট থাকে হচ্ছে অক্সিজেন অ্যাটমের মধ্যে। এবার আনপেয়ার্ড ইলেকট্রন দুটো কি করে, আনপেয়ার্ড ইলেকট্রন দুটোর মধ্যে একটা ইলেকট্রন হাইড্রোজেনের 1s অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করে দিয়ে এই OH বন্ডটা তৈরি করে। এই যে OH বন্ডটা তৈরি করলো এটা হচ্ছে অক্সিজেনের একটা আনপেয়ার্ড ইলেকট্রন হাইড্রোজেনের যে 1s অরবিটালে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাদের সঙ্গে বন্ড করে এই সিগমা বন্ডটা তৈরি করে, এই বন্ডটা। ঠিক আছে, OH সিগমা বন্ডটা এইভাবে তৈরি হচ্ছে যে অক্সিজেনে তো দুটো লোন পেয়ার আছে, এবার একটা লোন পেয়ারের সঙ্গে হাইড্রোজেনের 1s অরবিটালে থাকে একটাই যে ইলেকট্রন তার সঙ্গে ওভারল্যাপ হচ্ছে। আর অন্য আনপেয়ার্ড ইলেকট্রনটা কার সঙ্গে ওভারল্যাপ করে, অন্য আনপেয়ার্ড ইলেকট্রনটা অ্যালকিল গ্রুপের কার্বনের সঙ্গে ওভারল্যাপ করে। কার্বনের 4টে করে ইলেকট্রন থাকে, তো কোন কার্বন, অ্যালকিল গ্রুপের কার্বন। অ্যালকিল গ্রুপের কার্বন, এই যে অ্যালকিল গ্রুপটা প্রেজেন্ট আছে, এই যে CH3 অ্যালকিল গ্রুপটা প্রেজেন্ট আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই CH3 যে অ্যালকিল গ্রুপটা প্রেজেন্ট আছে, এই অ্যালকিল গ্রুপের কার্বনটার সঙ্গে কার্বনের একটা ইলেকট্রনের সঙ্গে ওভারল্যাপটা হয় এবং তার ফলে এই যে সিগমা বন্ডটা তৈরি হয়, এইটা হচ্ছে এই সিগমা বন্ডটা ওভারল্যাপের ফলে তৈরি হয়, যেখানে অক্সিজেনের sp3 অরবিটালের সঙ্গে একটা sp3 কার্বন। এই কার্বনটা কেমন, অ্যালকিল গ্রুপের কার্বন মানে এটা sp3 কার্বন। সো অ্যালকিল গ্রুপের sp3 কার্বনের সঙ্গে অক্সিজেনের sp3 অরবিটালের যে ওভারল্যাপটা হয় তার ফলে তৈরি হয় কার্বন অক্সিজেন সিগমা বন্ডটা। অবভিয়াসলি কার্বনটার সঙ্গে আরো 3টে হাইড্রোজেন অ্যাটাচ আছে দিয়ে পুরো CH3 মলিকিউলটা তৈরি হয়েছে। সো দিস ইজ দ্য ওভারঅল বন্ডিং ইন দ্য মিথাইল অ্যালকোহল মলিকিউল CH3OH। CH3OH এ এই যে CH3 এটা কার্বনটা হচ্ছে CH3 গ্রুপ, যেটা এটা অ্যালকিল গ্রুপ যেখানে কার্বনটা নিজে sp3 হাইব্রিডাইজড আর অক্সিজেনটাও নিজে sp3 হাইব্রিডাইজড। CO বন্ড যেটা তৈরি হলো ওটা কার্বনের sp3 অরবিটালের সঙ্গে অক্সিজেনের sp3 অরবিটালের আনপেয়ার্ড ইলেকট্রনগুলোর ওভারল্যাপের ফলে তৈরি হলো। আর OH বন্ড যেটা তৈরি হলো ওটা অক্সিজেনের আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে sp3 আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে হাইড্রোজেনের 1s ইলেকট্রনের ওভারল্যাপের ফলে তৈরি হয়েছে OH বন্ডটা। ক্লিয়ারলি দুটো করে লোন পেয়ারও রয়ে গেছে, অক্সিজেনের উপরে দুটো করে লোন পেয়ারও রয়ে গেছে। অক্সিজেনটা sp3 হাইব্রিডাইজড হয়েছে, sp3 হাইব্রিডাইজড অক্সিজেনের বন্ড অ্যাঙ্গেল আইডিয়ালি হওয়া উচিত 109.5 ডিগ্রি। sp3 এর বন্ড অ্যাঙ্গেল এটাই হওয়া উচিত, কিন্তু এখানে বন্ড অ্যাঙ্গেলটা তার থেকে একটু কমে যাচ্ছে, তার কারণ লোন পেয়ারের প্রেজেন্সের জন্য লোন পেয়ার নিজেদের মধ্যে রিপালশন করছে, দি বন্ড অ্যাঙ্গেলটাকে একটু চেপে দিচ্ছে, একটু ক্লোজ করে দিচ্ছে। লোন পেয়ার যেগুলো প্রেজেন্ট আছে তারা নিজেদের মধ্যে রিপালশন করে বন্ড অ্যাঙ্গেলটা যা হওয়া উচিত তার থেকে একটু ক্লোজ করে দিচ্ছে, চেপে দিচ্ছে। তাই হওয়ার কথা যদিও আইডিয়ালি sp3 হলে 109.5 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, বাট ওটা কমে গিয়ে হচ্ছে 108.9 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। হোপফুলি পুরো বন্ডিংটা অ্যালকোহলের মধ্যে কেমন ভাবে প্রেজেন্ট আছে পুরোটা মাথায় ঢুকেছে। তার মানে আমরা বলতে পারি sp3 অক্সিজেনের সঙ্গে 1s হাইড্রোজেন এইভাবে OH বন্ডটা তৈরি হয়েছে, আর sp3 অক্সিজেনের সঙ্গে sp3 কার্বন এইভাবে CO বন্ডটা তৈরি হয়েছে। আর কার্বনটা তো অ্যালকিল গ্রুপ নিয়ে নিজে sp3 ওয়েতেই প্রেজেন্ট আছে, কার্বনটা তো অ্যালকিল গ্রুপ নিয়ে নিজে sp3 ওয়েতেই প্রেজেন্ট আছে। চলে আসছে ফেনল। ফেনলের সঙ্গে অ্যালকোহলের মেইন ডিফারেন্সটা কি, অ্যালকোহলে অক্সিজেনটা sp3 কার্বনের সঙ্গে অ্যাটাচ, বাট ফেনলের অক্সিজেনটা তো sp3 বাট যে কার্বনটার সঙ্গে অ্যাটাচ, ফেনলের যে কার্বনটার সঙ্গে ওইটা অ্যাটাচ ওই কার্বনটা sp2 কার্বন, কারণ ওটা ডাবল বন্ডেড কার্বন, ওই কার্বনে ডাবল বন্ড আছে, এদিকে ক্লিয়ারলি ডাবল বন্ড আছে, ডাবল বন্ডেড কার্বন হচ্ছে sp2 কার্বন। তাই কার্বন ডাবল বন্ডেড কার্বনটা sp2 কার্বন আর তার সঙ্গে অক্সিজেনটা অ্যাটাচ, যে অক্সিজেনটা কিনা sp3 অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে আবার হাইড্রোজেনটা অ্যাটাচ। মানে এখানেও সিনটা মোটামুটি ভাবে সিমিলার, অক্সিজেন আছে sp3 হাইব্রিডাইজড অবস্থায়, sp3 হাইব্রিডাইজ যেরকম করে আগে স্লাইডে দেখলাম সেরকম ভাবে sp3 হাইব্রিডাইজেশন আছে। sp3 হাইব্রিডাইজেশনে প্রথম দুটোতে লোন পেয়ার আছে, পরের দুটোতে আনপেয়ার আছে। এবার একটা আনপেয়ারের সঙ্গে একটা হাইড্রোজেনের ওভারল্যাপ হয়েছে দিয়ে OH বন্ডটা তো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো অক্সিজেনের sp3 এর সঙ্গে হাইড্রোজেনের 1s এর ওভারল্যাপ হয়েছে দিয়ে OH বন্ডটা তো তৈরি হয়ে গেছে। এবারে যে CO বন্ডটা তৈরি হচ্ছে, এই যে CO বন্ডটা তৈরি হচ্ছে, এই বন্ডটা কেমন করে তৈরি হচ্ছে, এই বন্ডটা বেসিক্যালি C6H5 এর কার্বনের সঙ্গে ওভারল্যাপ করছে। C6H5 এর কার্বন মানে sp2 কার্বনের সঙ্গে এই বন্ডটা ওভারল্যাপ করে তৈরি করছে। এই বন্ডটা তৈরি হচ্ছে কার্বন, কোন কার্বনটার সঙ্গে, sp2 কার্বনের সঙ্গে। sp2 কার্বনটা কোন পার্টটার কার্বন, এই C6H5 গ্রুপের কার্বন। C6H5 যে পুরো ফেনলের বেনজিন রিং যেটা আছে,
ফেনলের বেনজিন রিং এ যে C6H5 গ্রুপটা আছে, ওই C6H5 গ্রুপের এই পজিশনে কার্বনটা, C6H5 গ্রুপের এই পজিশনে কার্বনটা, যেটা কিনা একটা sp2 কার্বন, ওই sp2 কার্বনের সঙ্গে অক্সিজেনের আনপেয়ার্ড ইলেকট্রনটার ওভারল্যাপ হয়েছে, দিয়ে এই CO সিগমা বন্ডটা তৈরি হয়েছে। whereas OH বন্ডটা sp3 অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের 1s অরবিটালের ওভারল্যাপের ফলে তৈরি হয়েছে। এইখানে বন্ড অ্যাঙ্গেল যেটা থাকে এটা 109 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল থাকে। দেখতে পাওয়া যাচ্ছে আগেরটাতে দেখো অ্যালকোহলের CO বন্ড লেংথ বলেছিল 142 পিকোমিটার, মানে সি আর ও এদের মাঝের বন্ড লেংথটা ছিল 142 পিকোমিটার। ফেনলে বলছে সি আর ও এদের মাঝের বন্ড লেংথটা কমে গেছে 136 পিকোমিটার হয়ে গেছে। ফেনলে বলছে সি আর ও এর মাঝের বন্ড লেংথটা কমে গিয়ে 136 পিকোমিটার হয়ে গেছে। কেন? কারণটা হচ্ছে অক্সিজেনের লোন পেয়ার এইখানে প্লাস আর এফেক্ট শো করে, দিয়ে রেজোনেন্সে পার্টিসিপেশন করে। লোন পেয়ারটা এখানে বন্ড ফরমেশন করে, ডাবল বন্ড ফরমেশন করে রেজোনেন্সে পার্টিসিপেট করে। ডাবল বন্ড ফরমেশন হয় বলে একটুখানি বন্ড লেংথটা শর্ট হয়ে যায়, তাই সি ও বন্ড লেংথটা 142 থেকে কমে গিয়ে 136 পিকোমিটার হয়ে যাচ্ছে ইন ফেনল। কারণ এখানে বন্ড প্লাস আর এফেক্ট শো হচ্ছে। কেমন ভাবে প্লাস আর এফেক্টটা শো হয়? সো রেজোনেন্সটা একবার দেখে নি ফেনলে কেমন ভাবে এক্স্যাক্টলি হয়। সেটা হচ্ছে ফেনলের জেনারেল স্ট্রাকচার। এবারে এই লোন পেয়ারটা এই পজিশনে এসে ডাবল বন্ড তৈরি করে, তার জন্য এই পজিশন থেকে ডাবল বন্ডটা এই কার্বনে শিফট হয়ে যায়। এইটা হচ্ছে ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচারটা স্টার্ট হলো। তার মানে এই অবস্থায় কি রকম হলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছো, এইখানে একটা ডাবল বন্ড তৈরি হয়েছে, কারণ লোন পেয়ারটা অক্সিজেনের মাথা থেকে এই পজিশনে ডাবল বন্ড তৈরি করেছে, তাই লোন পেয়ার একটা কমে গেছে, তাই অক্সিজেনের উপরে প্লাস চার্জ আসে। এন্ড ক্লিয়ারলি এই পজিশন থেকে ডাবল বন্ডটা শিফট হয়ে গেছে, দিয়ে মাইনাস চার্জ ফর্মে এই কার্বনের মাথায় উঠে গেছে, বাকি ডাবল বন্ডগুলো অ্যাজ ইট ইজ রয়ে গেছে। সেটা হচ্ছে ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার। এই রেজোনেটিং স্ট্রাকচার এবারে এই মাইনাস চার্জের মুভমেন্ট হবে, এই মাইনাস চার্জ এখানে আসবে, এই বন্ডটা এখানে শিফট হবে, এই বন্ডটা এখানে শিফট হবে, এরকম ভাবে মাইনাস চার্জের এখন মুভমেন্ট হবে উইদিন দ্য বেনজিন রিং, দ্যাট ইজ কল্ড অ্যারোমেটিসিটি। এটাকেই অ্যারোমেটিসিটি বলে। পাই বন্ডের মুভমেন্ট হচ্ছে, ডিলোকালাইজেশন হচ্ছে। পাই বন্ডের এই ডিলোকালাইজেশনটা যখনই হচ্ছে এটাকেই বলা হচ্ছে অ্যারোমেটিসিটি, রাইট? সো এই রেজোনেন্সটাতে ক্লিয়ারলি কার্বনের সঙ্গে অক্সিজেনের কোন বন্ড ছিল? ছিল তো সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, কিন্তু রেজোনেন্সের থ্রু দিয়ে এখানে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে। রেজোনেন্সটার থ্রু দিয়ে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে। রেজোনেন্সের থ্রু দিয়ে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার যেহেতু ডেভেলপ হয়ে যাচ্ছে এই পজিশনে, তাই বন্ড লেংথ সিও বন্ড লেংথ যদিও 142 পিকোমিটার ছিল, বাট তার থেকে কি হচ্ছে সিও বন্ড লেংথটা একটু হলেও কমে যাচ্ছে, কারণ এখানে ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করলে একটা কমে গিয়ে কত হয়ে গেল 136 পিকোমিটার। সো যদি এক্সপ্লেন করতে পারি যে অ্যালকোহল এরকম কোনো রেজোনেন্স নাই, তাই ওখানে বন্ড লেংথটা বেশি 142 পিকোমিটার। বলতেই পারে অ্যালকোহলে CO বন্ড লেংথ 142 পিকোমিটার, whereas ফেনলে CO বন্ড লেংথ 136 পিকোমিটার। কেন এক্সপ্লেন করো? তোমাকে রেজোনেন্সের শুধু এক্সপ্লেন করতে হবে যে অ্যালকোহলে কোনো রেজোনেন্স নেই, তাই ওখানে কোনো ডাবল বন্ড ফর্মেশন হচ্ছে না, কিন্তু ফেনলে রেজোনেন্সের থ্রু দিয়ে ডাবল বন্ড ফর্মেশন হচ্ছে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করছে, যে কারণে বন্ড লেংথটা একটু শর্টেন হয়ে যাচ্ছে, কারণ ডাবল বন্ড মানে মোর স্ট্রং বন্ড তৈরি হচ্ছে। সো ওই কারণে বন্ড লেংথটা একটু শর্টেন হয়ে যাচ্ছে, দিয়ে 142 পিকোমিটার থেকে শর্ট হয়ে 136 পিকোমিটার হয়ে যাচ্ছে। তো দিস ইজ অল অ্যাবাউট ফেনলের মধ্যে কেমন ভাবে বন্ডিংটা প্রেজেন্ট থাকে। চলে আসছে এবারে অ্যালকোহলের এক্সাক্ট প্রিপারেশন। অ্যালকোহলের প্রিপারেশনের ফার্স্ট কোত্থেকে প্রিপারেশন হয় এগুলো অলরেডি আমরা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে পড়েছি, তাই খুব একটা ডিটেইলে যাচ্ছি না, কুইকলি বলে দিচ্ছি। অ্যালকোহল হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহলের প্রিপারেশন হয় কেমন ভাবে? SN2 বা SN1 মেকানিজমের থ্রু দিয়ে। যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে SN2 হবে, যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে SN1 হবে। কেমন ভাবে হচ্ছে? এই যে হ্যালো অ্যালকেনটা নেওয়া হয়েছে, K+ OH- দেওয়া হয়েছে, OH- এখানে অ্যাটাক করে, লিভিং গ্রুপ Br- আউট হয়ে যায়, তাহলে OH- ইন হয়ে গেল, C2H5OH হয়ে গেল, আর K+ এর সঙ্গে Br- আউট হয়ে গেল, KBr তৈরি হলো। সবকটাতেই তাই হচ্ছে। এটা ছিল 1 ডিগ্রি অ্যালকোহল SN2 হয়, 2 ডিগ্রি অ্যালকোহল SN2 হয়। একইভাবে OH- নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করছে এন্ড Br- আউট হয়ে যাচ্ছে। OH- নিউক্লিওফাইল হিসেবে কার্বনটাতে অ্যাটাক করছে, 2 ডিগ্রি কার্বনটাতে, যেটার সঙ্গে হ্যালোজেনটা ছিল, আর হ্যালোজেনটা আউট হয়ে যাচ্ছে। হ্যালোজেনটা K+ Br- ফর্মে KBr হয়ে আউট হয়ে যাচ্ছে, আর OH- ইন হয়ে গেল। তাহলে দেখো Br এর জায়গায় চলে এসেছে OH। সো 2 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়।
KOH এর জায়গায় আমরা অল্টারনেটিভ ইউজ করতে পারি, AgOH ইউজ করতে পারি। KOH এর জায়গায় আমরা KOH ইউজ না করে যদি আমরা AgOH ইউজ করি সিমিলার রিঅ্যাকশন হবে, অর্থাৎ OH গ্রুপটা অ্যাটাক করবে, OH গ্রুপটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে এবং তার জন্য লিভিং গ্রুপ আউট হয়ে যাবে। সো ক্লিয়ারলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে আইদার SN1 ওয়েতে অর SN2 ওয়েতে। 1 ডিগ্রি হলে মেইনলি সেখানে SN2 হয়, 2 ডিগ্রি হলে মেইনলি সেখানে SN1 টাও হয়, টু সাম এক্সটেন্ট SN2 ও হতে পারে। আচ্ছা 3 ডিগ্রি হলে সেখানে নতুন একটা সিনারিও তৈরি হয়। 3 ডিগ্রিতে এক্সপেকটেশন কি ছিল প্রথমে বলে নি, এখানে দেখো লিভিং গ্রুপ আছে, দিস ইজ দ্য লিভিং গ্রুপ, ঠিক আছে, এটাই আউট হওয়ার কথা। সো 3 ডিগ্রিতে এক্সপেকটেশন ছিল SN1 হবে। 3 ডিগ্রিতে কি এক্সপেকটেশন ছিল, SN1 হওয়ার এক্সপেকটেশন ছিল। SN1 হলে কি হওয়ার কথা, প্রথমে লিভিং গ্রুপটা আউট হয়ে যাওয়ার কথা। লিভিং গ্রুপ যদি আউট হয়ে যায় এই পজিশনে প্লাস চার্জ আসার কথা, তারপরে OH মাইনাসের ওই প্লাস চার্জের সঙ্গে অ্যাটাক করে দেওয়ার কথা, এন্ড তার ফলে এই পার্টিকুলার অ্যালকোহলটা পাওয়ার কথা। এই পার্টিকুলার অ্যালকোহলটা পাওয়ার কথা, অর্থাৎ Br মাইনাস প্রথমে অ্যাজ আ লিভিং গ্রুপ আউট হবে। SN1 রিঅ্যাকশনের মেকানিজম যেটা 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের জন্য অ্যাপ্লিকেবল, কারণ 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন হলেই সেখানে SN1 হয়ে থাকে, যেখানে অলরেডি বাল্কি গ্রুপের প্রেজেন্সের জন্য, এই যে বাল্কি গ্রুপগুলোর প্রেজেন্সের জন্য এমনিতে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে না। বাল্কি গ্রুপগুলোর প্রেজেন্সের জন্য নিউক্লিওফাইল অ্যাটাক করতে গেলে ব্যাক সাইডে হিন্ডার্ড হয়ে যায়, আটকে যায়, স্টেরিক অবস্টাকল তৈরি হয়। সেই কারণে SN2টা তো হয় না, ব্যাক সাইড থেকে অ্যাটাকটা তো করতে পারে না নিউক্লিওফাইল, কিন্তু কি হয় আগে থাকতেই লিভিং গ্রুপটা বেরিয়ে যায়। ব্যাক সাইড থেকে OH মাইনাস অ্যাটাক করতে পারে না যেমন ঠিক কথা, কিন্তু আগে থাকতেই লিভিং গ্রুপটা বেরিয়ে যায়। তাই Br মাইনাস আগে থাকতেই বেরিয়ে গেল, কারণ ব্যাক সাইড থেকে OH মাইনাস অ্যাটাক করতে পারছে না, বিকজ বাল্কি মিথাইল গ্রুপগুলো বসে আছে। এবার Br মাইনাস যদি আগে থাকতে বেরিয়ে যায় অবভিয়াসলি এই কার্বনে প্লাস চার্জ আসবে, প্লাস চার্জ আসার পরে OH মাইনাস অ্যাজ আ নিউক্লিওফাইল অ্যাটাক করবে এবং তার ফলে Br মাইনাসের জায়গায় OH মাইনাস ইনসার্ট হয়ে যাবে। এই অ্যালকোহলটা পাওয়ার কথা, কিন্তু এটা পাওয়া যায় না, পাওয়া যায় একটা অ্যালকিন মলিকিউল পাওয়া যায়। তার মানে ক্লিয়ারলি এখানে SN1 রিঅ্যাকশন হওয়ার কথা হলো, SN1 রিঅ্যাকশন হচ্ছে না। SN1 রিঅ্যাকশন হচ্ছে না তো কি হচ্ছে দেখে নেওয়া যাক। এটা পাওয়ার কথা ছিল, ঠিক আছে, বাট এটা বেসিক্যালি হচ্ছে না, এই মেকানিজমটা, এই প্রসেসটা হচ্ছে না, নট ফিজিবল। হচ্ছে না, হচ্ছে অন্য একটা কিছু, যার জন্য আমরা অ্যালকিন মলিকিউল পাচ্ছি। কি হচ্ছে এখানে, ডিহাইড্রোহ্যালোজেনেশন হচ্ছে, এখানে এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে। কেমন করে হচ্ছে দেখে নেওয়া যাক। তো দিস ওয়াজ দ্য হ্যালো অ্যালকেন আমাদের কাছে ছিল, এটা ছিল আমাদের হ্যালো অ্যালকেনটা, 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন আমি শুধু CH3 কে CH2H এই ফর্মে লিখেছি। CH3 যেটা ছিল ওটাকে আমি শুধু CH2H, CH3টাকে CH2H ফর্মে আমি শুধু লিখেছি, ঠিক আছে। সো দিস ইজ দ্য 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। এই 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনে দিয়েছি হচ্ছে অ্যাকুয়াস KOH দিয়েছি। হওয়ার এক্সপেকটেশন ছিল SN1 এর, কি হওয়ার কথা ছিল একটু আগেই বলেছি, এক্সপেকটেশন ছিল SN1 হবে, তার থ্রু দিয়ে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো একটা, এটা এক্সপেকটেশন ছিল। This was the expectation যে এখান থেকে Br মাইনাস আউট হবে এন্ড এখানে তারপরে OH মাইনাস এই কার্বোকাটানে অ্যাটাক করবে, দিয়ে এখানে OH ঢুকে যাবে। This was the expectation, বাট হবে কি অ্যাকচুয়ালি দেখো হচ্ছে কি, যেহেতু এখানে ব্যাক সাইড থেকে অ্যাটাক হচ্ছে না মানে SN2 এখানে হচ্ছে না, সো এখানে SN2 নট পসিবল। কেন SN2 পসিবল নয় বুঝতে হবে। SN2 পসিবল নয় বিকজ স্টেরিক হিন্ড্রেন্স ইন দ্য ব্যাক সাইড, স্টেরিক হিন্ড্রেন্স ইন ব্যাক সাইডে স্টেরিক হিন্ড্রেন্স আছে, বাল্কি গ্রুপের প্রেজেন্স আছে, এই সব বাল্কি গ্রুপগুলো প্রেজেন্ট আছে, এই সব গাবদা গ্রুপগুলো প্রেজেন্ট থাকার জন্য অবভিয়াসলি OH মাইনাস ব্যাক সাইড থেকে ডাইরেক্টলি অ্যাটাচ করতে পারছে না, OH মাইনাস বাইরে থেকে ডাইরেক্টলি অ্যাটাচ করতে পারছে না। কারণ OH মাইনাসকে যদি ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে হতো, দিয়ে লিভিং গ্রুপ Br মাইনাসকে বার করতে হতো, তাহলে এখানে স্মল গ্রুপ থাকা উচিত ছিল, বাট বাল্কি গ্রুপের প্রেজেন্স আছে, তাই স্টেরিক হিন্ড্রেন্স আছে, তাই ব্যাক সাইড অ্যাটাকটা পসিবল হচ্ছে না। এবার ব্যাক সাইড অ্যাটাক যদি পসিবল না হয় তাহলে অল্টারনেট কি হতে পারে, SN1 হতে পারতো, বাট SN1টাও হচ্ছে না, কারণ SN1টা হতে গেলে Br মাইনাসকে নিজে থেকে বেরোতে হয়। Br মাইনাসকে নিজে থেকে বেরোনোটা একটা হাইলি এনার্জি রিকোয়ারিং প্রসেস। কেন হাইলি এনার্জি রিকোয়ারিং প্রসেস? কারণ উইদাউট কোনো এক্সটার্নাল সাপোর্ট নিজের ইন্টারনাল মোটিভেশন থেকে Br মাইনাসকে আউট করতে হচ্ছে। বাইরে থেকে কোনো অ্যাটাক আসছে না, বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স আসছে না, Br মাইনাসকে নিজের সেলফ মোটিভেশনে আউট করতে হচ্ছে। সেটা অবভিয়াসলি হাই এনার্জি রিকোয়ারিং একটা প্রসেস, তাই এই প্রসেসটাও হবে না।
হাই এনার্জি রিকোয়ারিং প্রসেস বলে এটাও পসিবল হচ্ছে না। তাই SN1 বা SN2 থ্রু দিয়ে যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল এক্সপেক্ট করছিলাম, বাট এটা পসিবল হচ্ছে না, তাহলে হবেটা কি? হবে যেটা সেটা হচ্ছে OH মাইনাস এসে বিটা পজিশন থেকে এই হাইড্রোজেনটাকে তুলে নেবে, এই হাইড্রোজেনটাকে তুলে নেবে। এটা বিটা পজিশন কেন? কারণ আলফা পজিশন কোনটা? লিভিং গ্রুপের রেসপেক্টে পাশের কার্বন আলফা কার্বন, তার পাশের কার্বন বিটা কার্বন। ক্লিয়ারলি এখানে 3টে বিটা কার্বন আছে এবং 9টা বিটা হাইড্রোজেন আছে। ব্রোমিন লিভিং গ্রুপের পাশের কার্বন আলফা কার্বন, তার পাশের কার্বন গুলোই হচ্ছে বিটা কার্বন। ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি বিটা কার্বন কতগুলো আছে, এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা 3টে বিটা কার্বন আছে, যেখানে 9টা বিটা হাইড্রোজেন আছে। তার মধ্যে যে কোনো একটা বিটা হাইড্রোজেনকে OH মাইনাস এসে তুলে নিচ্ছে। এটা কেন করছে OH মাইনাস? কারণ OH মাইনাসের পক্ষে SN1 বা SN2 কোনোটাই করা পসিবল হচ্ছে না অ্যাজ আ নিউক্লিওফাইল। OH মাইনাসের পক্ষে নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করে SN1 SN2 কোনোটাই করা পসিবল হচ্ছে না। তাই OH মাইনাস এখানে বেস হিসেবে বিহেভ করছে। বেস হিসেবে কেন বিহেভ করছে? কারণ হাইড্রোজেনের সাইজ স্মল সাইজ হাইড্রোজেনকে আরামসে তুলে নেওয়া যায় এসব গাবদা গ্রুপের কোনো স্টেরিক হিন্ড্রেন্সে না ঢুকে। যদি হাইড্রোজেনটাকে টুক করে তুলে নেয় OH মাইনাস দিয়ে ওয়াটার তৈরি করে দেয়, সেখানে কোনো স্টেরিক হিন্ড্রেন্স বা কিছু ফেস করতে হচ্ছে না, আরামসে OH মাইনাস আসছে, OH মাইনাস এসে একটা বিটা পজিশন থেকে হাইড্রোজেনকে আরামসে তুলে নিচ্ছে এবং এতে ওকে কোনো না তো স্টেরিক হিন্ড্রেন্স ফেস করতে হচ্ছে না কোনো হাই এনার্জি রিকোয়ারিং প্রসেস এটা। সো OH মাইনাস আসছে, H প্লাস কে তুলে নিচ্ছে, ওয়াটার তৈরি করে দিচ্ছে। যেই H প্লাসটা বেরিয়ে গেল OH মাইনাসের সঙ্গে ওয়াটার হিসাবে, সঙ্গে সঙ্গে এই বন্ডটা এই পজিশনে ডাবল বন্ড তৈরি করলো, এন্ড দ্যাট ইজ দ্য অ্যালকিনের বন্ডটা। এন্ড তারপরে লিভিং গ্রুপটা আউট হলো। লিভিং গ্রুপটা আউট হবে কিন্তু নিজে থেকে সেলফ মোটিভেশনে লিভিং গ্রুপটা আউট করে সেখানে SN1 করানো পসিবল হচ্ছিল না মলিকিউলটার পক্ষে। নিজে থেকে সেলফ মোটিভেশনে লিভিং গ্রুপকে আউট করে সেখানে SN1 করানো পসিবল হচ্ছিল না মলিকিউলটার পক্ষে, বিকজ দ্যাট ওয়াজ আ হাই এনার্জি রিকোয়ারিং প্রসেস। কিন্তু কি করানো পসিবল হলো? সেটা হচ্ছে OH মাইনাস যে এখান থেকে বিটা হাইড্রোজেনকে তুলে নিল, দ্যাট ইজ বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। বিটা পজিশন থেকে হাইড্রোজেন এলিমিনেট করে গেল, বিটা পজিশন থেকে হাইড্রোজেন যেই এলিমিনেট করে গেল সঙ্গে সঙ্গে ওয়াটার তৈরি হয়ে গেল। বিটা পজিশন থেকে হাইড্রোজেন এলিমিনেট করে যাওয়াতে এই বন্ডটা এখানে শিফট হলো, ডাবল বন্ড তৈরি হলো এন্ড Br মাইনাস আউট হয়ে গেল। যে Br মাইনাস আউট হয়ে গেল ওটা K প্লাস এর সঙ্গে চলে গেল, দিয়ে KBr তৈরি করলো। আর আমরা অ্যালকিনটা কি পেলাম? ভালো করে দেখো, এই অ্যালকিনটা পেলাম CH3CCH3, এই পার্টটাতে তো অ্যাজ ইট ইজ আছে, ডাবল বন্ড এখানে CH2 তৈরি হলো। So this was the alkene পেলাম, ডাবল বন্ড আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ডটা পড়লো, আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ডটা তৈরি হলো। এটাকে বলে ডিহাইড্রোহ্যালোজেনেশন রিঅ্যাকশন হয়েছে। যদি জিজ্ঞেস করো রিঅ্যাকশনটা হয়েছে কি, রিঅ্যাকশনটা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজেনেশন। নামগুলো খেয়াল রাখতে হবে। কি মেকানিজমের থ্রু দিয়ে হয়েছে? এলিমিনেশন, বিটা হাইড্রোজেন এলিমিনেশন, এই মেকানিজমের থ্রু দিয়ে হয়েছে এলিমিনেশন। কেন ডিহাইড্রোহ্যালোজেনেশন হয়েছে? হাইড্রোজেন আর হ্যালোজেনই তো আউট হয়েছে। দেখো আলটিমেটলি আউট কোন পার্টটা হয়েছে? আউট হয়েছে এই পার্টটা, হাইড্রোজেন আর হ্যালোজেন এই পার্টটা আউট হয়ে গেছে। যদি একসাথে HBr তৈরি করে আউট হয়নি, হাইড্রোজেনটা আউট হয়েছে OH এর সঙ্গে ওয়াটার তৈরি করে, আর হ্যালোজেনটা আউট হয়ে গেছে দিয়ে K প্লাস এর সঙ্গে KBr তৈরি করেছে। কিন্তু আলটিমেটলি আউট কোন পার্টটা হয়েছে? এই দুটো পার্টই আউট হয়ে গেছে, আর তার জন্যই তাদের মাঝখানে ডাবল বন্ড পড়েছে না। H টা আউট হয়ে গেছে আর Br টা আউট হয়ে গেছে, তাই তাদের মাঝখানে ডাবল বন্ডটা পড়েছে, রাইট? তার মানে আউট হয়েছে কি? আউট হয়েছে কি? এলিমিনেট হয়েছে কি? এলিমিনেট হয়েছে হাইড্রোজেন আর হ্যালোজেন। তাই ডিহাইড্রোহ্যালোজেনেশন হচ্ছে রিঅ্যাকশনের নাম, রিঅ্যাকশনের মেকানিজম হচ্ছে বিটা পজিশন থেকে হাইড্রোজেন উঠে গিয়ে, তাই বিটা হাইড্রোজেন এলিমিনেশন হচ্ছে রিঅ্যাকশনের মেকানিজম। ডিহাইড্রোহ্যালোজেনেশন হয়েছে রিঅ্যাকশনটাতে যেখানে বিটা এলিমিনেশন হয়েছে, বিটা পজিশন থেকে হাইড্রোজেন এলিমিনেশন হয়েছে। এক্সপেকটেশন ছিল কিসের? 3 ডিগ্রি অ্যালকোহলের এক্সপেকটেশন ছিল, পেলাম কি? 3 ডিগ্রি অ্যালকোহল পেলাম না, উল্টে অ্যালকিন পেলাম। সো খেয়াল রাখতে হবে কোনখানে কোনটা পাওয়া যাচ্ছে। নেক্সট চলে আসছি অ্যালকোহলের প্রিপারেশনে। অ্যালডিহাইড বা কিটোনে যদি রিডাকশন করানো হয় তাহলে অ্যালকোহল পাওয়া যায়। সো অ্যালডিহাইড মানে এই ফাংশনাল গ্রুপটা CHO ফাংশনাল গ্রুপ থাকলে তাকে বলা হয় অ্যালডিহাইড মলিকিউল। সিমিলারলি C ডাবল বন্ডেড O ফাংশনাল গ্রুপ থাকলে তাকে বলা হয় কিটোন। এদের যদি রিডাকশন করানো হয় হাইড্রোজেন এবং তার সঙ্গে নিকেল ক্যাটালিস্ট দিয়ে, হাইড্রোজেন এবং তার সঙ্গে নিকেল ক্যাটালিস্ট দিয়ে, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, বা সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে। সো দিস আর রিডিউসিং এজেন্টস। কি কি রিডিউসিং এজেন্টস এখানে আমরা দেখতে পাচ্ছি? রিডিউসিং এজেন্টস হয় হাইড্রোজেন নিকেল ক্যাটালিস্ট দিচ্ছি, অথবা হাইড্রোজেন গ্যাস প্ল্যাটিনাম ক্যাটালিস্ট দিচ্ছি, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছি। এমন নয় যে তিনটেই দিচ্ছি, যে কোনো একটা দিচ্ছি।
ঠিক আছে, হাইড্রোজেন নিকেল ক্যাটালিস্ট দিচ্ছি, অথবা হাইড্রোজেন প্ল্যাটিনাম ক্যাটালিস্ট দিচ্ছি, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিচ্ছি, অথবা সোডিয়াম বোরোহাইড্রেট দিচ্ছি, or sodium borohydride NaBH4. So these are different kinds of reducing agents. এই reducing agents গুলো দিলে কোন গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে, কেমন করে রিডাকশনটা হচ্ছে দেখো, কোন গ্রুপে কনভার্ট হচ্ছে এন্ড কেমন করে রিডাকশনটা হচ্ছে। এই CHO গ্রুপটা কনভার্ট হয়ে যাচ্ছে CH2OH গ্রুপে, CHO গ্রুপটা কনভার্ট হয়ে যাচ্ছে CH2OH গ্রুপে। কিটোনে কি হচ্ছে, C ডাবল বন্ডেড O গ্রুপটা কনভার্ট হয়ে যাচ্ছে CHOH গ্রুপে। বাকি অ্যালকিল গ্রুপ অ্যাজ ইট ইজ আছে, সমস্ত অ্যালকিল গ্রুপ অ্যাজ ইট ইজ আছে, CH3 গ্রুপ অ্যাজ ইট ইজ আছে, এখানেও CH3 গ্রুপগুলো অ্যাজ ইট ইজ আছে। কোন গ্রুপে কনভার্ট হচ্ছে, CHO গ্রুপটা কনভার্ট হয়ে গেল CH2OH গ্রুপে, অথবা C ডাবল বন্ডেড O গ্রুপ যেটা কিটোনের গ্রুপ সেটা কনভার্ট হয়ে গেল CHOH গ্রুপে। সো কোন গ্রুপে কনভার্ট হলো এটা খেয়াল রাখতে হবে, এটাই খেয়াল রাখতে হবে ডিউরিং দ্য রিডাকশন। সমস্ত রিঅ্যাকশনের মেকানিজম আমাদের সিলেবাসে নেই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যার মেকানিজম আছে তার তো মেকানিজম খেয়াল রাখতে হবে, যার মেকানিজম নেই তার জন্য কি খেয়াল রাখতে হবে, যে কোন গ্রুপের উপরে কি রিডিউসিং এজেন্ট দিলে কি তৈরি হচ্ছে। সো CHO গ্রুপের উপরে রিডিউসিং এজেন্ট দিলে CH2OH তৈরি হচ্ছে, C ডাবল বন্ডেড O গ্রুপের উপরে রিডিউসিং এজেন্ট দিলে CHOH তৈরি হচ্ছে। সো কোন গ্রুপে কি রিএজেন্ট দিলে কি তৈরি হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। নেক্সট, কার্বক্সিলিক অ্যাসিড বা এস্টারেরও যদি রিডিউসিং করা হয় তাহলে রিডিউসিং এজেন্ট দেখো দিয়েছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং ওয়াটার দিয়েছি। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ দ্য রিডিউসিং এজেন্ট। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর তার সঙ্গে ওয়াটার দেওয়া হয়েছে, তাতে কার্বক্সিলিক অ্যাসিডে কোন গ্রুপে কনভার্ট হলো, কার্বক্সিলিক অ্যাসিডে COOH। কার্বক্সিলিক অ্যাসিডে কোন গ্রুপ ছিল, কার্বক্সিলিক অ্যাসিডে ছিল হচ্ছে COOH, এই গ্রুপটা কনভার্ট হলো CH2OH গ্রুপে। কার্বক্সিলিক অ্যাসিডে ছিল হচ্ছে COOH গ্রুপ, যেটা কনভার্ট হয়ে গেল CH2OH গ্রুপে বিকজ অফ দ্য রিডাকশন। রিডিউসিং এজেন্ট কে দিয়েছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সঙ্গে ওয়াটার। সো কোন গ্রুপে কনভার্ট হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে। এস্টারের গ্রুপ কোনটা, COO অ্যালকিল, এই গ্রুপটা হচ্ছে এস্টার গ্রুপ। এদিকে একটা অ্যালকিল গ্রুপ থাকবে, CH3 গ্রুপ থাকবে, CH3 হোক ইথাইল হোক যাই হোক, একটা অ্যালকিল গ্রুপ থাকবে, অ্যালকিল গ্রুপের সঙ্গে C ডাবল বন্ডেড O অ্যালকিল, এটা হচ্ছে এস্টার গ্রুপ। এস্টার গ্রুপে দেওয়া হচ্ছে রিডিউসিং এজেন্ট, আরেকটা রিডিউসিং এজেন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোডিয়াম ইথানল ছাড়া এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলেও কাজ হতো। সো ডিফারেন্ট রিডিউসিং এজেন্টকে আমরা দেখতে পাচ্ছি এখানে। সো সোডিয়াম এবং অ্যালকোহল যদি দেওয়া হয় Na আর C2H5OH, সোডিয়াম অ্যালকোহল হচ্ছে একটা গুড রিডিউসিং এজেন্ট, যেমন হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। সো এই রিডিউসিং এজেন্টটা কিভাবে রিডিউস করছে, এই রিডিউসিং এজেন্টটা ভালো করে দেখবে, এটা তো ছিল এস্টার গ্রুপটা। সো দিস ওয়াজ দ্য এস্টার গ্রুপ। এস্টার গ্রুপের রিডাকশনটা হচ্ছে কেমন করে, এই পার্টটা CH3CO, এই পার্টটা কনভার্ট হয়ে যাচ্ছে CH3CH2OH এ, CH3CO টা হয়ে গেল CH3। বেসিক্যালি কি হলো, বেসিক্যালি যদি আরো তোমাকে স্পেসিফিক্যালি দেখাই এস্টার গ্রুপের কোন পার্টটা কিসে কনভার্ট হলো, এইটা তো এস্টার গ্রুপের এই পার্টটা, ঠিক আছে, C ডাবল বন্ডেড O, CH3 অ্যাজ ইট ইজই আছে, বাট C ডাবল বন্ডেড O টা কনভার্ট হয়েছে CH2 তে, সঙ্গে একটা OH জুড়ে গেছে, এখানে একটা OH জুড়েছে, ঠিক আছে। CH3 যেরকম ছিল সেরকমই আছে, C ডাবল বন্ডেড O টা CH2 হয়ে গেছে আর একটা OH জুড়ে গেছে, এই মাঝের বন্ডটা ব্রেক হয়ে যায়, CH3O এর সঙ্গে জুড়ে যায় আর একটা H, এই যে CH3O এই পার্টটার সঙ্গে একটা H জুড়ে যায়, এর সঙ্গে একটা H জুড়ে যায়, এই Hটা জুড়ে যায়। তার মানে কারা কারা জুড়লো, H আর OH জুড়লো। কোন পার্টে জুড়লো, CH3C ডাবল বন্ডেড O এই পার্টে জুড়লো একটা OH, আর OCH3 এই পার্টে জুড়লো একটা H, বাট C ডাবল বন্ডেড O রইলো না, ওটাও CH2 তে কনভার্ট হয়ে গেছে। C ডাবল বন্ডেড O থাকেনি, C ডাবল বন্ডেড O CH2 তে কনভার্ট হয়ে গেছে। তার মানে তৈরি হলো CH3, এটা অ্যাজ ইট ইজ আছে, CH3 C ডাবল বন্ডেড O হয়ে গেল CH2 সঙ্গে জুড়লো OH, CH3CH2OH, আর এটা হয়ে গেল CH3OH, ঠিক আছে। এইভাবে রিডাকশনটা হয়ে গেল, এর ফলে অবভিয়াসলি আমরা দু রকমের অ্যালকোহল পেয়েছি। ক্লিয়ার? পরেরটা দেখো তাহলে কি হচ্ছে, পরেরটা তো একই ভাবে এই পার্টিকুলার বন্ডটা ব্রেক হবে, C ডাবল বন্ডেড ওটা হয়ে যাবে CH2, তাহলে কি হবে দেখ, এই পার্টটা অ্যাজ ইট ইজ থাকবে, CH3 অ্যাজ ইট ইজ থাকবে,
CO টা CH2 হবে আর জুড়বে এসে OH, তাহলে একটা প্রোডাক্ট হবে CH3 CH2OH। CH3 এই পার্টটা C ডাবল বন্ডের ও পার্টটা হয়ে যাবে CH2 আর OH এসে জুড়লো। ওই দিকের পার্টটা কি হবে, CH3 CH2O ছিল, এর সঙ্গে জুড়বে কে, H এসে জুড়বে, তাহলে CH3 CH2O থেকে CH3 CH2OH। সো দুটো একই মলিকিউল তৈরি হচ্ছে, এদিক থেকেও যাচ্ছে হচ্ছে CH3 CH2OH, ওদিক থেকেও এসে তৈরি হচ্ছে CH3 CH2OH, তাই 2 moles of CH3 CH2OH তৈরি হচ্ছে, আমরা শো করেছি। কোন বন্ডটা ব্রেক হচ্ছে, এই মাঝের বন্ডটা ব্রেক হচ্ছে, এই বন্ডটা ব্রেক হচ্ছে, খেয়াল রাখতে হবে কোন বন্ডটা ব্রেক হচ্ছে এবং কিসে সে কনভার্ট হচ্ছে, এই পার্টগুলোই খেয়াল রাখার পার্ট। সো CH3 অ্যাজ ইট ইজ আছে, C ডাবল বন্ডেড ও হয়ে গেছে CH2, জুড়েছে OH, তাহলে CH3 CH2OH, আবার ওদিক থেকেও CH3 CH2O তার সঙ্গে H জুড়লো, তো CH3 CH2OH। সো দুটো একই মলিকিউল পেলাম। রিডিউসিং এজেন্ট কিন্তু সোডিয়াম ইথানলও দিতে পারতাম, সোডিয়াম ইথানল ছাড়া লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডও দিতে পারছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম ইথানল যে কোনো একটা দিতে পারছি। চলে আসছি গ্রিগনার্ড রিএজেন্ট। গ্রিগনার্ড রিএজেন্ট থেকে অ্যালকোহল কেমন করে তৈরি করা যায়, গ্রিগনার্ড রিএজেন্ট থেকে। সো দেখে নাও এখানে একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয়, এখানে যে মেকানিজমটা হতে চলেছে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন এখানে হবে। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটাতে কি হয় ভালো করে দেখো, এটা হচ্ছে গ্রিগনার্ড, আছে হচ্ছে C ডাবল বন্ডেড O, C ডাবল বন্ডেড O মানে অ্যালডিহাইড আছে বা কিটোন আছে, কিছু একটা আছে, অ্যালডিহাইড বা কিটোন, C ডাবল বন্ডেড O আছে, ঠিক আছে। এবার এই C ডাবল বন্ডেড O ওয়ালা যে অ্যালডিহাইড বা কিটোন আছে তার উপরে দিচ্ছি গ্রিগনার্ড, গ্রিগনার্ড মানে CH3MgBr, তো CH3MgBr মানে বেসিক্যালি দিচ্ছি RMgX, এটাই দিচ্ছি RMgX, আরটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, আরটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপের সঙ্গে দিচ্ছি ম্যাগনেসিয়াম এবং X, Br বা I যাই হোক, ঠিক আছে, RMgX বা CH3MgBr। তাতে কি হচ্ছে, আরটা, আর এর মাথায় আছে পার্শিয়াল মাইনাস চার্জ, ম্যাগনেসিয়ামের মাথায় আছে পার্শিয়াল প্লাস চার্জ, আর এর মাথায় আছে পার্শিয়াল মাইনাস চার্জ, ম্যাগনেসিয়ামের মাথায় পার্শিয়াল প্লাস চার্জ, তাহলে আর এখন অ্যাক্ট করতে পারে অ্যাজ আ নিউক্লিওফাইল, এন্ড নিউক্লিওফাইল হিসেবে অ্যাক্ট করে এই কার্বনে অ্যাটাক করে, তার ফলে এই পাই বন্ডটা অক্সিজেনের মাথায় শিফট হয়ে যায় অ্যাজ মাইনাস চার্জ, এবং অক্সিজেনের মাথায় শিফট হয়ে যাওয়া পাই বন্ডটা MgX এর সঙ্গে চলে যায়। তাহলে কি কি হলো, আর অ্যাজ আ নিউক্লিওফাইল, কারণ আর এর মাথায় পার্শিয়াল মাইনাস চার্জ এসেছে, তাহলে অ্যালকিল গ্রুপ ইজ বিহেভিং অ্যাজ আ নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলটা অ্যাটাক করলো কোন কার্বনে, ডাবল বন্ডেড O এর কার্বনটাতে, কার্বনের সঙ্গে যে এখানে অ্যাটাক করলো, তাহলে নিউক্লিওফাইলটা জুড়ে গেল, এই যে আটটা জুড়ে গেছে, আটটা জুড়ে গেছে, তার সঙ্গে কি হলো, ডাবল বন্ডেড O থেকে একটা বন্ড খুলে গেল, একটা বন্ড আছে এখনো, বাট একটা বন্ড, পাই বন্ডটা ওপেন হয়ে গেল, পাই বন্ডটা ওপেন হয়ে গিয়ে ওটা MgX এর সঙ্গে চলে গেল, দিয়ে তৈরি হয়ে গেল OMgX, মানে অ্যালকিল গ্রুপটা জুড়ে গেল, গ্রিগনার্ড থেকে আসা অ্যালকিল গ্রুপটা জুড়ে গেল, আর ওটা ডাবল বন্ডেড ওটা হয়ে গেল সিঙ্গেল বন্ডেড OMgX। কেউ কিন্তু বেরিয়ে যায়নি, বাট অ্যালকিল গ্রুপ জুড়ে গেছে, নিউক্লিওফাইল জুড়ে গেছে, তাই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। কেউ সাবস্টিটিউট হয়নি, কেউ বেরিয়ে যায়নি, বাট ডাবল বন্ডে কে জুড়ে গেল, একটা নিউক্লিওফাইল এসে জুড়ে গেল, যেটা হচ্ছে অ্যালকিল গ্রুপটা, তাই এটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, কোনো সাবস্টিটিউশন হয়নি এখানে। অ্যালকিল গ্রুপটা কোত্থেকে এলো, অ্যালকিল গ্রুপটা হচ্ছে গ্রিগনার্ডের অ্যালকিল গ্রুপটা, গ্রিগনার্ডে যে অ্যালকিল গ্রুপটা থাকবে সেই অ্যালকিল গ্রুপটা, গ্রিগনার্ডের অ্যালকিল গ্রুপটা কার্বনটার সঙ্গে জুড়ে যাবে, আর কার্বনের ডাবল বন্ডেড ওটা সিঙ্গেল বন্ডেড হয়ে যাবে, আর ওটার সঙ্গে MgX জুড়ে যাবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এর সেকেন্ড স্টেপে কি হবে, যখনই একটা অ্যাসিড দিয়ে দিচ্ছি, H+ ওয়াটার দিয়ে দিচ্ছি, তখনই এখানে হয়ে যাবে হাইড্রোলাইসিস, H+ ওয়াটার দিলে এটা হাইড্রোলাইসিস হবে, হাইড্রোলাইসিস হলে OMgX এর মাঝের বন্ডটা ব্রেক করে যাবে, OMgX এর মাঝের বন্ডটা ব্রেক করে যাবে, O এর সঙ্গে চলে যাবে H, MgX এর সঙ্গে চলে যাবে OH, ইউ আর গেটিং দ্য অ্যালকোহল মলিকুল ক্লিয়ারলি, OH ফাংশনাল গ্রুপ চলে এসেছে, সো দিস ইজ অ্যান অ্যালকোহল মলিকুল। অ্যালকোহল মলিকুলে এই আরটা কোত্থেকে এলো, এই আরটা হচ্ছে গ্রিগনার্ড থেকে যে আরটা এসেছে সেই আরটা, গ্রিগনার্ডের অ্যালকিল গ্রুপটাই হচ্ছে এই আরটা, এন্ড OH হয়ে গেল। OH টা হলো কি করে, OMgX ছিল, H+ ওয়াটার দিয়েছি, হাইড্রোলাইসিস হয়েছে, তাহলে কি হয়ে গেছে, মাঝের বন্ডটা ব্রেক করে গেছে, O এর সঙ্গে চলে গেছে H, আর MgX এর সঙ্গে চলে গেছে MgOH। সো দিস ইজ দ্য গ্রিগনার্ড রিঅ্যাজেন্টের থ্রু দিয়ে আমরা অ্যালকোহল মলিকুল পেতে পারি। দেখে নেব কয়েকটা এক্সাম্পল। যেমন এটা হচ্ছে ফর্মালডিহাইড, ভালো করে দেখবে,
আছে সি ডাবল বন্ডেড ও, সি ডাবল বন্ডেড ওতে CH3Mg Br দিচ্ছি, CH3Mg Br মানে ম্যাগনেসিয়ামের উপরে প্লাস চার্জ, মিথাইলটার উপরে পার্শিয়াল মাইনাস চার্জ, তার মানে দা মিথাইল পার্ট ইজ দা নিউক্লিওফাইল পার্ট, অ্যালকেল গ্রুপ, মিথাইল গ্রুপ পার্শিয়াল মাইনাস চার্জ আছে, অ্যালকেল গ্রুপ মিথাইল গ্রুপ পার্শিয়াল মাইনাস চার্জ আছে, ওটাই নিউক্লিওফিলিক হিসেবে বিহেভ করছে। তাহলে ওই মিথাইল গ্রুপটা কি করবে, ওই মিথাইল গ্রুপ এখানে অ্যাটাক করবে এন্ড OMgX হয়ে যাবে এটা। সো ক্লিয়ারলি মিথাইল গ্রুপটা কার মিথাইল গ্রুপ, গ্রিগনার্ডের মিথাইল গ্রুপ, CH3Mg Br ইজ দ্য গ্রিগনার্ড, গ্রিগনার্ডের মিথাইল গ্রুপটা অ্যাজ নিউক্লিওফাইল অ্যাটাক করলো কার্বন ডাবল বন্ডেড ওটাতে, সি ডাবল বন্ডেড ও এর যে কার্বন, সি ডাবল বন্ডেড ও এর কার্বনে অ্যাটাক করলো কে, CH3Mg Br গ্রিগনার্ডের নিউক্লিওফাইলটা অ্যাটাক করাতে ডাবল বন্ডেড ওটা O- হয়ে গেল, O- হয়ে গিয়ে সিঙ্গেল বন্ডেড ও রয়ে গেল, বাট একটা O- হলো, কারণ ডাবল বন্ডের পাই বন্ডটা ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গিয়ে কার সঙ্গে জুড়ে যাবে, Mg Br এর সঙ্গে জুড়ে যাবে। ফার্স্ট স্টেপে দেখো এটাই তৈরি হবে, হাইড্রোজেন হাইড্রোজেন অ্যাজ ইট ইজ আছে, হাইড্রোজেন হাইড্রোজেন অ্যাজ ইট ইজ আছে, মিথাইল গ্রুপটা নতুন জুড়েছে কার্বনে, মিথাইল গ্রুপটা কোত্থেকে এলো, গ্রিগনার্ডের মিথাইল গ্রুপ, এই যে গ্রিগনার্ডের মিথাইল গ্রুপ, গ্রিগনার্ডের মিথাইল গ্রুপটা নিউক্লিওফিলিক অ্যাডিশনের থ্রু দিয়ে কার্বনে অ্যাটাচ হলো, আর ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেল কারণ পাই বন্ডটা ওপেন হয়ে গেছে, অক্সিজেনটা হয়ে গেছে OMg Br। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপে কি হবে, H+ দিচ্ছি আর ওয়াটার দিচ্ছি, H+ আর ওয়াটার, দ্যাট ইজ হাইড্রোলাইসিস হবে, অ্যাসিড দিচ্ছি ওয়াটার দিচ্ছি, অ্যাসিড আর ওয়াটারে হাইড্রোলাইসিস হবে, হাইড্রোলাইসিস হলে কি হবে, এই পার্টিকুলার OMg Br এর মাঝের বন্ডটা ব্রেক করবে, অক্সিজেনের সঙ্গে চলে যাবে OH, Mg Br এর সঙ্গে চলে যাবে OH, অক্সিজেনের সঙ্গে চলে যাবে H আর Mg Br এর সঙ্গে চলে যাবে OH, ইউ আর গেটিং অ্যান 1 ডিগ্রি অ্যালকোহল। কেন 1 ডিগ্রি, এই হাইড্রোজেন গুলো তো আগে থাকতে ছিল না, তাই এটা 1 ডিগ্রি অ্যালকোহল, আগে থাকতেই হাইড্রোজেন ছিল দুটো, তাই এটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো, আগে থাকতেই যেহেতু দুটো হাইড্রোজেন ছিল, সো এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল ক্লিয়ারলি তৈরি হলো, যেহেতু আগে থাকতেই দুটো হাইড্রোজেন প্রেজেন্ট ছিল। কার উপরে তাহলে রিঅ্যাকশন করলে, কার উপরে গ্রিগনার দিলে 1 ডিগ্রি পাওয়া যাবে, ফর্মালডিহাইডের উপরে রিঅ্যাকশন করলে 1 ডিগ্রি পাওয়া যাবে, ফর্মালডিহাইডের রিঅ্যাকশন করলে 1 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে যদি 2 ডিগ্রি পেতে চাই তাহলে কার উপরে রিঅ্যাকশন করতে হবে, অ্যাসিটালডিহাইডে রিঅ্যাকশন করতে হবে, একটা H থাকতে হবে, অন্যটাকে CH3 হতে হবে, তবে গিয়ে একইভাবে এখান থেকে পার্শিয়াল মাইনাস চার্জ वाला অ্যালকেল গ্রুপ নিউক্লিওফিলিক অ্যাডিশন করবে, ডাবল বন্ড ওপেন হবে, তাহলে এখানে জুড়ে যাবে কে, এই যে গ্রিগনার্ডের অ্যালকেল গ্রুপটা এখানে জুড়ে গেল, এটা তো আগে থাকতেই ছিল, বাট গ্রিগনার্ডের অ্যালকেল গ্রুপটা নতুন জুড়ে গেল, সঙ্গে OMg Br হয়ে গেল, OMg Br এর হাইড্রোলাইসিস হবে, OH আর Mg Br OH আউট হয়ে যাবে, OH হবে আর MgOH Br আউট হয়ে যাবে, OH হবে আর MgOH Br আউট হয়ে যাবে, এটা OH হয়ে যাবে আর সঙ্গে MgOH Br আউট হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল 2 ডিগ্রি অ্যালকোহল। এখন একটা দেখো, তাহলে যদি 3 ডিগ্রি অ্যালকোহল চাই তাহলে কি নিতে হবে, 3 ডিগ্রি অ্যালকোহল হলে এই দুটো গ্রুপই অ্যালকিল গ্রুপ হতে হবে, ঠিক আছে, দুটো গ্রুপই অ্যালকিল গ্রুপ হতে হবে, কারণ এই গ্রুপগুলোর উপরে ডিপেন্ড করছে, দুটো গ্রুপই হাইড্রোজেন হলে 1 ডিগ্রি পাচ্ছি, একটা হাইড্রোজেন একটা মিথাইল হলে 2 ডিগ্রি পাচ্ছি, দুটোই যদি মিথাইল হয়ে যায় তাহলে পাবো 3 ডিগ্রি। একইভাবে এখানে অ্যাটাক হবে, এটা OMg Br হয়ে যাবে, এখানে ক্লিয়ারলি অ্যাটাক আসবে, পার্শিয়াল মাইনাস চার্জ वाला মিথাইল গ্রুপ থেকে অ্যাটাক আসবে কার্বনে, এটা OMg Br হয়ে যাবে। তাহলে কোন গ্রুপটা জুড়ে গেল, মিথাইল গ্রুপটা এখানে জুড়ে গেল, গ্রিগনার্ড থেকে আসা মিথাইল গ্রুপটা, গ্রিগনার্ডের থেকে আসা মিথাইল গ্রুপটা ক্লিয়ারলি এখানে জুড়ে গেছে, অক্সিজেন হয়ে গেছে OMg Br। পরের স্টেপে কি হবে, হাইড্রোলাইসিস হবে, হাইড্রোলাইসিস হলে এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, হাইড্রোলাইসিসের থ্রু দিয়ে যেই এই বন্ডটা ব্রেক হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, OH হয়ে যাবে আর MgOH Br আলাদা হয়ে যাবে, অক্সিজেনের সঙ্গে H জুড়ে যাবে আর MgOH Br আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে। সো এখন দেখতে পাচ্ছ দুটো গ্রুপই অ্যালকিল গ্রুপ, তাই এটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলো। তার মানে দুটো গ্রুপই হাইড্রোজেন থাকলে, ফর্মালডিহাইড দুটো গ্রুপই হাইড্রোজেন থাকলে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, একটা হাইড্রোজেন একটা অ্যালকিল গ্রুপ থাকলে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, অ্যালডিহাইড যদি হয়, আর কিটোন যদি হয় দুটোই অ্যালকিল গ্রুপ তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো ফ্রম গ্রিগনার্ড থেকে। এইভাবে আমরা বিভিন্ন রকম অ্যালকোহল তৈরি করতে পারি, 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি তৈরি করতে পারি। আচ্ছা, এস্টার থেকে কেমন করে তৈরি করা যেতে পারে, এস্টার থেকে দেখো কেমন করে তৈরি করা যাবে। সো দিস ইজ অ্যান এস্টার মলিকুল, এটা একটা এস্টার মলিকুল, কেন CH3 C ডাবল বন্ডেড O O C2H5, এটাই এস্টার মলিকুলের লিংকেজ, আর C ডাবল বন্ডেড O O R, ঠিক আছে, এটা এস্টার, CH3 C ডাবল বন্ডেড O
ও C2H5, এটা এস্টার মলিকুল। এস্টারের উপরে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেওয়া হয়, অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, তাহলে হাইড্রোলাইসিস হবে। অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এস্টারের হাইড্রোলাইসিস হবে। অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এস্টারের হবে হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস হলে কোন কোন গ্রুপটা আউট হয়ে যাবে? এস্টারের এই OC2H5 এর C2H5 গ্রুপটা, অ্যালকিল গ্রুপটা, আর NaOH এর OH গ্রুপটা, এরা আউট হয়ে যাবে, তৈরি করবে অ্যালকোহল। তাহলে ছিল হচ্ছে CH3 C ডাবল বন্ডেড O C2H5, এটা ছিল, এখান থেকে আউট হয়ে গেল কে? OC2H5 এর অ্যালকিল গ্রুপটা, আর সঙ্গে NaOH এর OH-টা, এই পার্টটা আউট হয়ে গেল, দিয়ে তৈরি করলে অ্যালকোহলটা। জুড়ে গেল কারা তাহলে? এই অক্সিজেনের সঙ্গে এই Na জুড়ে গেল, তাহলে একটা সোডিয়াম সল্ট তৈরি হলো। CH3C ডাবল বন্ডেড O Na, CH3C ডাবল বন্ডেড O Na, সোডিয়াম সল্ট, সোডিয়াম অ্যাসিডেট তৈরি হলো। এস্টার গ্রুপটা থেকে হাইড্রোলাইসিস হয়ে গিয়ে অ্যালকোহলটা আউট হয়ে গেল। ক্লিয়ার? সো দিস ইজ অ্যালকালাইন হাইড্রোলাইসিস অফ এস্টার, যেটা থ্রু দিয়ে আমরা অ্যালকোহল মলিকুল পেতে পারছি। নেক্সট হচ্ছে অ্যামিন থেকে যদি কোনো অ্যামিন মলিকুল থাকে, অ্যামিন মলিকুল কাকে বলে? যেখানে NH2 ফাংশনাল গ্রুপ আছে, NH2 ফাংশনাল গ্রুপ থাকলে তাকে বলে অ্যামিন মলিকুল। অ্যামিন মলিকুলে যদি সোডিয়াম নাইট্রেট আর HCl দেওয়া হয়, NaNO2HCl, NaNO2HCl নিজেরা রিঅ্যাকশন করে তৈরি করে হচ্ছে NaCl আর HNO2, ইন সিটুতে তৈরি হয়। ইন সিটু কথাটার মানে কি? দিস ইজ ইন সিটু। ইন সিটু মানে HNO2 এতটাই আনস্টেবল যেটাকে বাইরে থেকে আলাদা করে অ্যাড করা পসিবল নয়। HNO2 এতটাই আনস্টেবল যেটাকে আলাদা করে বাইরে থেকে অ্যাড করা পসিবল নয়, তাই রিঅ্যাকশন বিকারের মধ্যেই HNO2 কে বানিয়ে নিতে হয়। রিঅ্যাকশন বিকারের মধ্যে HNO2 কে বানিয়ে নেওয়ার জন্য NaNO2 আর HCl দেওয়া হয়। NaNO2HCl দিয়ে বিকারের মধ্যে HNO2 তৈরি হয়ে গেল। বিকারের মধ্যে যেই HNO2 তৈরি হয়ে গেল, বিকারের মধ্যে যে মোমেন্টে HNO2 তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে NH2 গ্রুপটা রিপ্লেস হয়ে যাবে OH দিয়ে, and you will be getting the alcohol molecule। সঙ্গে as a বাই প্রোডাক্ট নাইট্রোজেন আর ওয়াটার বেরিয়ে যাবে। সো NH2 গ্রুপটা রিপ্লেস হচ্ছে OH দিয়ে। কখন? যখন ইন সিটুতে HNO2 তৈরি হচ্ছে। কখন ইন সিটুতে HNO2 তৈরি হবে? আমি যদি মিডিয়ামে NaNO2 আর HCl দিই, তাহলে ইন সিটুতে মানে বিকারের ভেতরে তৈরি হয়ে যাচ্ছে হচ্ছে HNO2 মলিকুলটা, যে HNO2 মলিকুল NH2 কে রিপ্লেস করে দিচ্ছে, OH পাওয়া যাচ্ছে তার জন্য, OH দিয়ে রিপ্লেস করে দিচ্ছে। সঙ্গে বাই প্রোডাক্টে তৈরি হচ্ছে নাইট্রোজেন গ্যাস আর ওয়াটার। সো অ্যামিন থেকেও আমরা অ্যালকোহল মলিকুল পেতে পারি এইভাবে। সো দিস আর দা, এতদূর অবধি হলো অ্যালকোহল মলিকুলের প্রিপারেশন। ল্যাবরেটরি প্রিপারেশন, অ্যালকোহল মলিকুলকে ল্যাবরেটরিতে প্রিপেয়ার করতে গেলে দিস আর দ্য মেথডস। এখন আমরা চলে আসবো অ্যালকোহল মলিকুলের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, মানে ম্যানুফ্যাকচার, কেমন করে ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচার করা হয়। ল্যাবরেটরি প্রিপারেশনের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের মেইন দুটো ডিফারেন্স আছে। ডিফারেন্স নাম্বার 1, ল্যাবরেটরিতে স্মল স্কেলে তৈরি করা হয়, বাট ইন্ডাস্ট্রিতে লার্জ স্কেলে তৈরি করতে হবে। এন্ড ডিফারেন্স নাম্বার 2, ল্যাবরেটরি প্রিপারেশনের সময় কস্টিং কে অতটা মাথায় রাখা হয় না। শেখার উদ্দেশ্যটা মেন, লার্নিংটা মেন থাকে, কস্টিংটা সেকেন্ডারি থাকে। অর্থাৎ যদি কোথাও কস্টিং বেশিও লাগে, স্টিল সেই মেথড করে নেওয়া হয় ল্যাবরেটরিতে, যাতে রিঅ্যাকশন কেমন করে হচ্ছে, তার মেকানিজম কি হচ্ছে সেটা শিখতে পারা যায়। বাট ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং এর জন্য কস্টিং ইজ হাইলি ইম্পর্টেন্ট। প্রফিট ব্যাপারটা ম্যান্ডেটরি দেখতেই হবে, অর্থাৎ কম কস্টিং এ যেন বেশি অ্যালকোহল তৈরি হয়, এটা ইন্ডাস্ট্রির অ্যাপ্রোচ। সো দিস আর দ্য মেন দুটো ডিফারেন্স, যে ল্যাবরেটরিতে অ্যালকোহল তৈরি করা এবং ইন্ডাস্ট্রিতে অ্যালকোহল তৈরি করা। তাই এতগুলো যে মেথড দেখলে, এই এতগুলো মেথডের মধ্যে যে সবকটা মেথড ইন্ডাস্ট্রির জন্য সুইটেবল তা নয়। ইন্ডাস্ট্রির জন্য কোন মেথডগুলো সুইটেবল সেটা থ্রু দিয়েই অ্যালকোহলটা ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচার করা হবে। সো দেখে নেওয়া যাক ইন্ডাস্ট্রির জন্য, ম্যানুফ্যাকচারিং এর জন্য কি কি মেথড ইউজ করা হয়। ওকে, সো ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন কেমন করে দেখা হয়, ম্যানুফ্যাকচার কেমন করে করা হয় অ্যালকোহল মলিকুলের জন্য। সো ম্যানুফ্যাকচারের পার্টটা আমরা এখন দেখব। ফার্স্ট স্টেপ, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন। অ্যালকিনে যদি হাইড্রেশন করা হয় অ্যাসিড ক্যাটালিস্টের প্রেজেন্সে, তাহলে অ্যালকোহল তৈরি হয়। এই হাইড্রেশনটা হয় কিসে, কি রুল অনুযায়ী? এই হাইড্রেশনটা মার্কনিকফ রুল অনুযায়ী। সো মার্কনিকফ রুলটা কি ছিল একবার মনে করে নি, এবং সেটা কখন অ্যাপ্লিকেবল ছিল সেটা একবার মনে করে নি। যদি কোনো অ্যালকিন মলিকুলে কোনো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হতো, কি রিঅ্যাকশন? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হতো, তখন মার্কনিকফ রুল অ্যাপ্লাই হতো। সেটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনে কোন একটা আনসিমেট্রিক্যাল মলিকুল যদি অ্যাড হয়, তাহলে মার্কনিকফ রুল অনুযায়ী এই অ্যাডিশনটা হতো।
কি অ্যাড, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হতো। এখানে দেখো এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিনটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, এই মলিকুলে অ্যাড হচ্ছে হাইড্রেশন, মানে ওয়াটার অ্যাড হচ্ছে, ওয়াটারকে আমরা লিখতেই পারি HOH ফর্মে, ক্লিয়ার। তাহলে মার্কনিকফ রুল অনুযায়ী কি হবে, সো রিঅ্যাকশন মেকানিজমটা এখানে কি ফলো হচ্ছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মেকানিজম ফলো হচ্ছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, এই পার্টিকুলার মেকানিজমটা এখানে ফলো হচ্ছে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মানে ইলেকট্রোফাইল ডাবল বন্ডে অ্যাড হচ্ছে, প্রথমে H অ্যাড হবে তারপরে OH অ্যাড হবে, ডাবল বন্ডে অ্যাড হবে, কোনো সাবস্টিটিউশন হবে না, কেউ বেরিয়ে যাবে না, H আর OH ডাবল বন্ডের জায়গায় অ্যাড হয়ে যাবে, ডাবল বন্ড ছিল ডাবল বন্ড ওপেন হবে, আর ওপেন হয়ে গেলে সেখানে H আর OH অ্যাড হয়ে যাবে, সিম্পল ব্যাপার। ডাবল বন্ড ছিল ডাবল বন্ড ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে এই কার্বনে কেউ অ্যাড হয়ে যাবে, এই কার্বনে কেউ অ্যাড হয়ে যাবে, তো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হবে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা মার্কনিকফ রুল অনুযায়ী হবে। এখানে মার্কনিকফ রুলটা কি ছিল, মার্কনিকফ রুলটা ছিল যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে ওই কার্বনে হাইড্রোজেন যাবে ডিউরিং দা ইলেকট্রোফিলিক অ্যাডিশন, আর যে কার্বনে হাইড্রোজেন কম আছে ওই কার্বনে অন্য যে কাউন্টার পার্টটা আছে সেটা যাবে। এখানে অন্য কাউন্টার পার্টটা হচ্ছে OH, ঠিক আছে। তাহলে দেখে নেওয়া যাক হাইড্রোজেন কোন কার্বনে যাবে, যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে, টার্মিনাল কার্বনে হাইড্রোজেন বেশি আছে, তাই হাইড্রোজেনটা যাবে হচ্ছে ওই পার্টিকুলার কার্বনে। যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে হাইড্রোজেনটা যাবে, যে কার্বনে হাইড্রোজেন কম ছিল সেই কার্বনে OH কাউন্টার পার্ট যেটা আছে সেটা চলে যাবে। তাহলে মার্কনিকফ রুল অনুযায়ী ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়ে গেল ওয়াটারে, দ্যাট ইজ দা অ্যাসিডের প্রেজেন্স হলে H+ এর প্রেজেন্সে পুরো রিঅ্যাকশনটা হয় অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন, অ্যাসিডের প্রেজেন্সে ওয়াটার মলিকুল অ্যাড হয়ে গেল, HOH অ্যাড হয়ে গেল, ডাবল বন্ডটা খুলে গেল, এইখানে একটা বন্ড বেরিয়ে গেল, এইখানে একটা বন্ড বেরিয়ে গেল, এইখানে H অ্যাড হয়ে গেল, এখানে OH অ্যাড হয়ে গেল, H অ্যাড হয়ে গেছে বলে এটাকে CH2 না লিখে CH3 লিখে দেওয়া হয়েছে, এই যেহেতু অ্যাড হয়ে গেছে CH2 না লিখে CH3 লিখে দেওয়া হয়েছে। ক্লিয়ারলি এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি, কারণ টার্মিনাল কার্বনে গেছে হাইড্রোজেনটা, মিডল কার্বনে গেছে OH-টা, মিডল কার্বনে OH যা মানে 2 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি, মিডল কার্বনে OH যা মানে 2 ডিগ্রি অ্যালকোহলই সেখানে আমরা পেয়েছি। ওকে, নেক্সট এই মলিকুলটা দেখে নাও একই রকম ভাবে হয়েছে। সো দিস ইজ অ্যান আনসিমেট্রিক্যাল অ্যালকিন, আনসিমেট্রিক্যাল অ্যালকিনে HOH অ্যাড হবে, HOH মার্কনিকফ রুলে অ্যাড হবে, H যাবে টার্মিনাল কার্বনে, OH যাবে মিডল কার্বনে, এগেন উই আর গেটিং 3 ডিগ্রি অ্যালকোহল। মার্কনিকফ রুল অনুযায়ী হয়েছে, মার্কনিকফ রুলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি, টার্মিনাল কার্বনে H গেছে, OH-টা গেছে মিডল কার্বনে, ক্লিয়ার। সো যদি হাইড্রেশন করা হয় অ্যালকিন মলিকুলের, হাইড্রেশন যদি করা হয় অ্যালকিন মলিকুলের, তাহলে OH-টা অ্যাড হচ্ছে, H এ যেরকম অ্যাড হচ্ছে OH অ্যাড হচ্ছে, বাট OH-টা অলওয়েজ কোন কার্বনে যাচ্ছে, মিডল কার্বনে যাচ্ছে, টার্মিনাল কার্বনে যাচ্ছে না, কারণ মার্কনিকফ রুল অনুযায়ী অ্যাডিশনটা হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন। এইভাবে অ্যালকোহল পাওয়া যাচ্ছে, 2 ডিগ্রি পাওয়া যাচ্ছে বা 3 ডিগ্রি পাওয়া যাচ্ছে, বাট 1 ডিগ্রি পাওয়ার এখনো রাস্তা আমরা জানতে পারিনি, কারণ OH-টা টার্মিনাল কার্বনে যেতে হবে 1 ডিগ্রি পেতে গেলে, OH কে এই কার্বনে যেতে হবে 1 ডিগ্রি পেতে গেলে, বাট মার্কনিকফ রুল অনুযায়ী তো OH মিডল কার্বনে চলে যাচ্ছে, সো অন্য কোনো উপায় ভাবতে হবে। নেক্সট ইনডাইরেক্ট হাইড্রেশন অফ অ্যালকিন। ইনডাইরেক্ট হাইড্রেশন মানে এখানেও কি করা হচ্ছে, এখানে প্রথমে দেওয়া হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4, এই মলিকুলটার কিছুই না, কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 মলিকিউলটাও অ্যালকিন মলিকুলে অ্যাড হয়ে যাচ্ছে, আনসিমেট্রিক্যাল অ্যালকিন মলিকুলে অ্যাড হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু মার্কনিকফ রুল, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হচ্ছে। সো H2SO4 কে আমরা লিখতে পারি H and OSO3H, এইভাবে আমরা লিখতে পারি H2SO4 কে। সো ক্লিয়ারলি টার্মিনাল কার্বন যেখানে হাইড্রোজেন বেশি ছিল ওইখানে চলে যাবে হাইড্রোজেনটা, যেখানে হাইড্রোজেন কম ছিল ওখানে চলে যাবে OSO3H গ্রুপটা। তো ফার্স্ট স্টেপে এই কম্পাউন্ডটা তৈরি হবে, ফার্স্ট স্টেপে কি তৈরি হবে, হাইড্রোজেনটা চলে গেছে অ্যাকর্ডিং টু মার্কনিকফ রুল টার্মিনাল কার্বনে, CH2 হয়ে গেছে CH3, আর মিডল কার্বনে চলে গেছে OSO3H, মানে ফার্স্ট স্টেপে এখানে হাইড্রেশন করা হয়নি তাই ইনডাইরেক্ট হাইড্রেশন বলছে। ফার্স্ট স্টেপে এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে, এখানে ফার্স্ট স্টেপে ওয়াটার দিয়ে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন করা হয়নি, ফার্স্ট স্টেপে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে, দি মিডল কার্বনে OSO3H গ্রুপটা এসে টার্মিনাল কার্বনেতে চলে গেছে হাইড্রোজেনটা। সো মার্কনিকফ রুল অনুযায়ী অ্যাডিশনটা হয়ে গেছে, বাট হাইড্রেশনটা এখনো কমপ্লিট হয়নি। সেকেন্ড স্টেপে ওয়াটার দিয়ে বয়েল করা হয়, যেখানে OSO3H গ্রুপটা OH গ্রুপ দিয়ে রিপ্লেস হয়ে যায়, OSO3H গ্রুপটা OH গ্রুপ দিয়ে রিপ্লেস হয়ে যায়, সঙ্গে H2SO4 আবার বেরিয়ে যায়, যে H2SO4টা এখানে অ্যাড হয়েছিল ওই H2SO4 আবার এই স্টেপে বেরিয়ে যায়, OH দিয়ে রিপ্লেস হয়ে যায়। সো ইনডাইরেক্ট ওয়েতে হাইড্রেশনটা হলো, ফার্স্ট স্টেপে ওয়াটার দেওয়া হলো না, ফার্স্ট স্টেপে সালফিউরিক অ্যাসিড দিয়ে H আর OSO3H এর অ্যাডিশন হয়ে গেল, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়ে গেল অ্যাকর্ডিং টু মার্কনিকফ রুল, এন্ড সেকেন্ড স্টেপে ওয়াটার দিয়ে বয়েল করলে যে OSO3H গ্রুপটা ঢুকে গেছিল অ্যাকর্ডিং টু মার্কনিকফ রুল, সেই OSO3H গ্রুপটাকে হটিয়ে দেওয়া হলো, OH গ্রুপ সেখানে ইনসার্ট হয়ে গেল যখন এই ওয়াটার দিয়ে বয়েল করছে, এই OSO3H গ্রুপটা সালফিউরিক অ্যাসিড তৈরি করে আউট হয়ে গেল।
সো দিস ইজ দ্য ইনডাইরেক্ট হাইড্রেশন অফ অ্যালকিন, মানে অ্যালকিনে হাইড্রেশন চলছে বেসিক্যালি, কারণ অ্যালকিনে যদি ডাবল বন্ডে যদি OH অ্যাড করতে পারে তবেই অ্যালকোহল পাওয়া যাবে। সো হাইড্রেশন চলছে, হাইড্রেশনের থ্রু দিয়ে হচ্ছে। ডাইরেক্ট হাইড্রেশন, ইনডাইরেক্ট হাইড্রেশন। এখানে একটু ছোট্ট করে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা হয় কেমন করে তার মেকানিজমটা একবার ডিসকাস করে নিচ্ছি, যেটা আমরা বেসিক্যালি ওই মার্কনিকভ যখন পড়েছিলাম HBr অ্যাড হয়েছিল ওখানে আমরা পড়েছিলাম। সো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন তার মেকানিজমটা একবার দেখে নিই। তো ছিল হচ্ছে ধর যে কোনো একটা অ্যালকিন ধরো আছে CH3 CH ডাবল বন্ড CH2 অ্যালকিনটা আছে, অ্যালকিনে দেওয়া হয়েছে ওয়াটার, সো ওয়াটার দেওয়া হয়েছে মানে OH দেওয়া হয়েছে H প্লাস, এন্ড ওয়াটার দেওয়া হয়েছে অ্যাসিড ক্যাটালাইজড হচ্ছে, ওয়াটার মানে হচ্ছে H প্লাস H2 দেওয়া হয়েছে, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন হচ্ছে, হাইড্রেশন মানে HOH দেওয়া হয়েছে। সো কি হয় ফার্স্টে HOH এর মধ্যে পোলারাইজেশন কেমন থাকে, হাইড্রোজেনের মাথায় থাকে পার্শিয়াল প্লাস চার্জ আর OH এর মাথায় থাকে পার্শিয়াল মাইনাস চার্জ, এটা তো ওয়াটারে থাকে আমরা শুরু থেকে জানি। সো ডাবল বন্ডটা প্রথমে পার্শিয়াল প্লাস চার্জ ওয়ালা হাইড্রোজেনের কাছে আসে, তার জন্য OH-টা মাইনাস হয়ে আউট হয়ে যায়। ডাবল বন্ডটা প্রথমে আসে কার কাছে, হাইড্রোজেনের কাছে, তার জন্য OH-টা মাইনাস হয়ে যায়। মার্কনিকভ ওয়েতে কেমন ভাবে এবার অ্যাডিশনটা হয়, CH3 CH ডাবল বন্ডটা এখন H প্লাস এর সঙ্গে অ্যাটাচ হয়েছে, ডাবল বন্ডটা কি হয় এরকম ভাবে H প্লাস এর সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, এরকম ভাবে অ্যাটাচ হয় অনেকে লেখে, বা পাই বন্ডের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ হয় সেইভাবে দেখিয়ে দিই। সো পাই বন্ডের সঙ্গে H প্লাসটা অ্যাটাচ হয়ে গেছে, OH মাইনাস আউট হয়ে গেছে, পাই বন্ডের সঙ্গে H প্লাসটা অ্যাটাচ হয়ে গেছে, OH মাইনাস আউট হয়ে গেছে। এখন H প্লাস এর কাছে অপশন আছে এই দিকের কার্বনে যাব না ওই দিকের কার্বনে যাব। H প্লাস যদি রাইট কার্বনে যায় তাহলে লেফট কার্বনে কার্বোক্যাটায়ন হবে, H প্লাস যদি রাইট কার্বনে শিফট হয়ে যায় তাহলে লেফট কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হবে, যেটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। H প্লাস যদি লেফট কার্বনে আসে তাহলে রাইট কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হবে, যেটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সেইখানে চয়েস আছে, ভালো করে দেখতে হবে। H প্লাস যদি রাইট কার্বনে চলে যায়, পাই বন্ডটাকে নিয়ে H প্লাস রাইট কার্বনে অ্যাটাচ হয়ে গেল, লেফট কার্বন থেকে পাই বন্ড চলে গেছে, তাহলে মিডল কার্বনটা থেকে পাই বন্ড চলে গেছে, মিডল কার্বনে প্লাস চার্জ আসবে, যেটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে। কিন্তু H প্লাস যদি মিডল কার্বনে আসতো তাহলে রাইটের কার্বন, পাই বন্ডটাকে নিয়ে H প্লাস মিডল কার্বনে চলে এসেছে, তাহলে রাইটের কার্বনটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে যাবে, পাই বন্ড ডেফিশিয়েন্ট হয়ে যাবে, ওর উপরে প্লাস চার্জ আসবে, ওটা কার্বোক্যাটায়ন তৈরি করবে, এন্ড ওটা কার্বোক্যাটায়ন তৈরি হলে ওটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতো। আমরা ক্লিয়ারলি জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে H প্লাস কোন দিকে যাবে, যেদিকে গেলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেদিকেই যাবে, যেদিকে গেলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার মানে এই পার্টিকুলার পাথওয়েটা ফলো হবে, যেদিকে গেলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, H প্লাস তাই রাইট কার্বনে যাবে এবং লেফট কার্বনে বা মিডল কার্বনে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হবে, এটাই মার্কনিকভ অ্যাডিশন। তার মানে এখান থেকে হয়ে গেল H প্লাস চলে গেল রাইট কার্বনে আর মিডল কার্বনে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, H প্লাস চলে গেল রাইট কার্বনে, মিডল কার্বনে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, ওদিকে OH মাইনাস তৈরি হয়ে বসেছিল, OH মাইনাস এখন মিডল কার্বনে তাহলে জুড়ে গেল, OH মাইনাস মিডল কার্বনে জুড়ে গেল এন্ড OH-টা ওখানে অ্যাড হয়ে গেল, দ্যাট ইজ দ্য মার্কনিকভ অ্যাডিশন। So this is the mechanism. মার্কনিকভ রুলটা এইভাবেই ফলো হলো। H প্লাস এর কাছে অপশন ছিল লেফট কার্বনে মানে মিডল কার্বনে বা রাইট কার্বনে যাওয়ার, মিডল বা টার্মিনাল দুটোর মধ্যে যাওয়ার। টার্মিনালে গেলে মিডলে হবে কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি, মিডলে এলে টার্মিনালে হবে কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেভাবে তৈরি হবে সেইটাই H প্লাস ফলো করবে, তাই H প্লাস টার্মিনাল কার্বনে যাবে যাতে মিডল কার্বনে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এবারে ওই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের উপরে যে OH মাইনাসটা বেরিয়ে গেছিল OH মাইনাসটা জুড়ে যাবে। সো সিম্পল, OH মাইনাস মিডল কার্বনে জুড়ছে এন্ড দ্যাট ইজ দ্য মার্কনিকভ অ্যাডিশন হচ্ছে। সো দিস ইজ ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের মেকানিজম, যেটা অনুযায়ী ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা এক্সিবিটেড হচ্ছে। সো দিস ইজ ইনডাইরেক্ট হাইড্রেশন অফ অ্যালকিন, যেটা থ্রু দিয়ে অ্যালকোহল তৈরি হয়। নেক্সট, হাইড্রোবোরেশন অক্সিডেশন। এই মেথডটার ইম্পর্টেন্স কি? এই মেথডটার ইম্পর্টেন্স হচ্ছে
যে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারা যাবে, অর্থাৎ এখানে অ্যান্টি মার্কনিকফ ওয়েতে অ্যাডিশন করানো পসিবল হবে। কারণ নরমালি যে দুটো হাইড্রেশনের মেথড দেখলাম, ডাইরেক্ট হাইড্রেশন বলো বা ইনডাইরেক্ট হাইড্রেশন বলো, দুটো হাইড্রেশনে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়েছে, HOH অ্যাড হয়েছে, মার্কনিকফ রুল অনুযায়ী অ্যাড হয়েছে, তাই OH গেছে মিডল কার্বনে, H গেছে টার্মিনাল কার্বনে। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি, 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু পাইনি। তাই 1 ডিগ্রি অ্যালকোহল পেতে গেলে অ্যান্টি মার্কনিকফ ওয়েতে অ্যাডিশন করতে হবে। তার জন্য যে রিঅ্যাকশন মেকানিজমটা ফলো করছে সেটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন রিডাকশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন রিডাকশন। সো রিঅ্যাকশনটা কেমন সেটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে অ্যালকিন মলিকুলটা, ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যালকিন মলিকুল, আনসিমেট্রিক্যাল অ্যালকিন। এখানে আর গ্রুপটা যে কোনো গ্রুপ হতে পারে, আনসিমেট্রিক্যাল অ্যালকিন মলিকুল যে কোনো আর গ্রুপটা হতে পারে। আনসিমেট্রিক্যাল অ্যালকিন মলিকুলে দেওয়া হচ্ছে বোরেন BH3, বোরেন BH3 ইন প্রেজেন্স অফ THF সলভেন্ট। THF টা হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান, টেট্রাহাইড্রোফিউরান এটা হচ্ছে সলভেন্ট। এই সলভেন্টের প্রেজেন্সে দেয়া হচ্ছে BH3, BH3 হচ্ছে HBH2, BH3 হচ্ছে HBH2। এই HBH2 যে অ্যাডিশনটা হয়, এই অ্যাডিশনটা অ্যান্টি মার্কনিকফ ওয়েতে অ্যাডিশনটা হয়। সো দিস অ্যাডিশন ফলোজ অ্যান্টি মার্কনিকফ রুল। অ্যান্টি মার্কনিকফ রুল ফলো করে এই অ্যাডিশনটা হয়, মানে সেই কার্বনে এখন হাইড্রোজেন যায় না যে কার্বনে হাইড্রোজেন বেশি ছিল, যে কার্বনে হাইড্রোজেন কম হাইড্রোজেন ওই কার্বনেই যায়, যে কার্বনে হাইড্রোজেন বেশি ওই কার্বনে BH2 গ্রুপটা চলে যায়। এইভাবে তৈরি হয় অ্যান্টি মার্কনিকফ রুলের থ্রু দিয়ে অ্যাডিশনটা হয়, এন্ড ফার্স্ট কম্পাউন্ডে এটা পাই, অ্যালকিল বোরেন পাই। এর উপরে যদি আরো একটা অ্যালকিন মলিকুল দিয়ে দেওয়া হয়, যেমন RCH ডাবল বন্ড CH2, আরো একটা অ্যালকিন দেওয়া হচ্ছে। সো RCH ডাবল বন্ড CH2 ছিল, RCH ডাবল বন্ড CH2 তে হাইড্রোজেনটা অ্যাড হলো মিডল কার্বনে। কোন হাইড্রোজেন? BH3 একটা হাইড্রোজেন। BH3 থেকে একটা হাইড্রোজেন মিডল কার্বনে চলে গেছে, আর BH2 গ্রুপটা নিজের টার্মিনাল কার্বনে চলে গেছে। তাই আরো একটা অ্যালকিন মলিকুল যদি দিই, তাহলে এই মিডল কার্বনে এই যে রিমেনিং তৈরি যেটা হলো, এই তৈরি হওয়া মলিকুলেও এখনো BH গ্রুপ প্রেজেন্ট আছে, BH2 প্রেজেন্ট আছে। তার মানে ইনিশিয়ালি ছিল আমার কাছে BH3, BH3 এর একটা হাইড্রোজেন চলে গেল মিডল কার্বনে, আর BH2 নিজে চলে গেল টার্মিনাল কার্বনে, দিয়ে এই ফার্স্ট কম্পাউন্ডটা তৈরি হলো। এই কম্পাউন্ডে এখনো বোরনের সঙ্গে হাইড্রোজেন আছে, BH2 গ্রুপ আছে, মানে এখনো BH2 থেকে আরো একটা হাইড্রোজেন এই অ্যালকিনে অ্যাড হয়ে যাবে, এন্ড BH গ্রুপটা নিজে চলে যাবে টার্মিনাল কার্বনে। হোপফুলি বোঝাতে পেরেছি। ফার্স্ট স্টেপে যেটা হচ্ছে সেটাই আবার রিপিট হচ্ছে, আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও। অ্যালকিল গ্রুপটা ছিল, অ্যালকিন গ্রুপটা অ্যালকিন মলিকুলের টার্মিনাল কার্বনে গেছে BH2, আর মিডল কার্বনে গেছে একটা হাইড্রোজেন। কোন হাইড্রোজেন? এই BH3 এর একটা হাইড্রোজেন, দিয়ে তৈরি হয়েছে এইটা, অ্যান্টি মার্কনিকফ ওয়েতে অ্যাডিশন হয়ে এটা তৈরি হয়েছে। এই মলিকুলে এখনো BH2 এর কাছে আরো হাইড্রোজেন আছে, তার মানে BH2 এর আরো হাইড্রোজেন গুলো অন্যান্য অ্যালকিনেও অ্যাড হতে পারে অ্যাজ অ্যান্টি মার্কনিকফ রুল। তাই BH2 এর আরো একটা হাইড্রোজেন এখন আরো একটা অ্যালকিনের মিডল কার্বনে চলে যাচ্ছে। ঠিক যেরকম ভাবে এখানে BH3 হাইড্রোজেনটা অ্যালকিনের মিডলে গেছিল, এখানেও BH2 থেকে আরো একটা হাইড্রোজেন নেক্সট অ্যালকিনের মিডল কার্বনে চলে যাচ্ছে অ্যান্টি মার্কনিকফ রুল অনুযায়ী। এন্ড বাকি যে পুরো গ্রুপটা পড়ে থাকছে, ওই পুরো গ্রুপটা টার্মিনাল কার্বনে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তার মানে RCH2CH2 এর হোল টু BH তৈরি হলো। RCH2CH2 এটাতে তৈরি হয়েছিল RCH2CH2BH2, RCH2CH2BH2। এখন আরো একটা অ্যালকিন এসে RCH2CH2 হোল টু BH তৈরি করলো। BH মলিকুলটাতে, BH গ্রুপটাতে স্টিল হাইড্রোজেন প্রেজেন্ট আছে, BH গ্রুপে স্টিল হাইড্রোজেন প্রেজেন্ট আছে। তাই এখানে যদি আরো একটা অ্যালকিন মলিকুল দিয়ে দেওয়া হয়, এখানে যদি আরো একটা অ্যালকিন মলিকুল দিয়ে দেওয়া হয়, তাহলে BH থেকে আরো একটা হাইড্রোজেন অ্যান্টি মার্কনিকফ রুল অনুযায়ী মিডল কার্বনে চলে যাবে, আর এই পুরো গ্রুপটা টার্মিনাল কার্বনে অ্যাড হয়ে যাবে। তখন তাহলে হোল 3B হয়ে যাবে, RCH2CH2 হোল 3B, আর হাইড্রোজেন প্রেজেন্ট নেই। এই অবধি স্টেপটাকে বলে হাইড্রোবোরেশন। এই পুরো ফার্স্ট স্টেপটাই হচ্ছে হাইড্রোবোরেশন। হোপফুলি বুঝতে পেরেছো হাইড্রোবোরেশন স্টেপটা। নেক্সট স্টেপটা হচ্ছে অক্সিডেশন। এই হাইড্রোবোরেশনের ফলে যে কম্পাউন্ডটা পেলাম ট্রাইঅ্যালকিল বোরেন, ছিল BH3 হয়ে গেল অ্যালকিল হোল 3B, ছিল হচ্ছে H3B বা BH3 হয়ে গেল B অ্যালকিল হোল 3, ছিল BH3 হয়ে গেল B অ্যালকিল হোল 3, অর্থাৎ হাইড্রোজেন গুলো একে একে অ্যালকিল গ্রুপ দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এই মলিকুলের উপরে যদি এবার অক্সিডেশন করার জন্য
OH এবং H2O2 দেওয়া হয়, অ্যালকালাইন অক্সিডেশন করা হচ্ছে, OH দেওয়া হচ্ছে, সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া হচ্ছে, তাহলে এইখান থেকে বন্ডটা ব্রেক করে যায়। যেহেতু হোল 3 তৈরি হয়েছে, এই হোল 3 তিনটে অ্যালকোহল মলিকিউল তৈরি করে, তাই 3CH2CH3 আর CH2CH2OH তৈরি হয়, 3RCH2CH2OH তৈরি হয়। অর্থাৎ যাই ছিল না কেন, RCH2CH2 এই গ্রুপটাই তো ছিল, এর সঙ্গে OH জুড়ে যায় তিনটে, 3 হয়ে যায়, কারণ হোল 3 ছিল, তিনটে অ্যালকিল গ্রুপ ছিল, তাই RCH2CH2OH এরকম তিনটে মলিকিউল তৈরি হয়, তিনটে অ্যালকোহল তৈরি হয়। একইভাবে OH গ্রুপগুলো বোরনের সঙ্গেও জুড়ে যায়, দিয়ে BOH হোল 3 হয়ে যায়, বোরিক অ্যাসিডও তৈরি হয়। সো দিস ইজ দ্য অক্সিডেশন স্টেপ। ফার্স্ট স্টেপটা হচ্ছে হাইড্রোবোরেশন স্টেপ, পরের স্টেপটা হচ্ছে অক্সিডেশন স্টেপ। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে যে অ্যালকোহলটা পেয়েছি, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল যদি পেতে হয় তাহলে হাইড্রোবোরেশন অক্সিডেশনের থ্রু দিয়ে যেতে হবে, যেখানে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলটা পেতে পারবো। 1 ডিগ্রি অ্যালকোহল পেতে গেলে প্রথমে হাইড্রোবোরেশনের পরে যখন অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন স্টেপে অ্যালকালাইন হাইড্রোলাইসিস করা হচ্ছে, OH গ্রুপ আর H2O2 দেওয়া হচ্ছে, তাতে বোরনের সঙ্গে বন্ডটা ব্রেক করে যাচ্ছে, তিনটে অ্যালকিল ছিল, অ্যালকিল হোল 3টা 3 অ্যালকোহল তৈরি করছে, আর সঙ্গে BOH হোল 3 বোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই পুরো এক্সাম্পলটাই এই ইকুয়েশনটা থ্রু দিয়ে আবার শর্ট ফর্মে দেখানো আছে, যেখানে আর কে এখানে হাইড্রোজেন ধরে নেওয়া হয়েছে, এটা ছিল RCH ডাবল বন্ড CH2, এটা CH3CH ডাবল বন্ড CH2, এই মলিকিউলের উপরে সেম জিনিসটা দেখানো হয়েছে। ফার্স্ট স্টেপে দেওয়া হচ্ছে BH3 আর THF হাইড্রোবোরেশন, তাতে তৈরি হয়ে গেল CH3CH2CH2 হোল 3B। পরের স্টেপে অক্সিডেশন, H2O2OH দেওয়া হচ্ছে, মাছের বন্ড ব্রেক করে যাচ্ছে, তিনটে অ্যালকোহল মলিকিউল তৈরি হচ্ছে, সঙ্গে বোরিক অ্যাসিড BOH হোল 3 তৈরি হচ্ছে, সঙ্গে বোরিক অ্যাসিড BOH হোল 3 তৈরি হচ্ছে। সো দিস ইজ হাইড্রোবোরেশন অক্সিডেশন মেথড, যেটা থ্রু দিয়ে অ্যালকোহল মলিকিউল তৈরি করতে পারে। কেমন অ্যালকোহল মলিকিউল? 1 ডিগ্রি অ্যালকোহল মলিকিউল। সো এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে হাইড্রোবোরেশন অক্সিডেশনের, দেখে নেবে একটু। নেক্সট হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশনটা কেমন রিঅ্যাকশন? এই রিঅ্যাকশনের থ্রু দিয়েও 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যেতে পারে। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল পেতে এই রিঅ্যাকশনটা হেল্পফুল। কেমন হয় পাওয়া যাবে দেখে নেওয়া যাক। অক্সিমার্কিউরেশন এবং ডিমার্কিউরেশন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটাতে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন আছে, অ্যালকিনের উপর দেয়া হয় HgOAC হোল 2, এই মলিকিউলটা দেওয়া হয় ইন THF সলভেন্ট, THF ওয়াটার সলভেন্টে THF and water প্রেজেন্ট থাকে। সো THF এবং ওয়াটার যেটা প্রেজেন্ট থাকে সেখানে দেওয়া হচ্ছে HgOAC হোল 2। HgOAC মলিকিউলটা কেমন আগে দেখে নি। মার্কিউরিক অ্যাসিটেট, HgOAC হোল 2, এই মলিকিউলটা অ্যাকচুয়ালি হচ্ছে HgCH3COO হোল 2 মার্কিউরিক অ্যাসিটেট। কেমন হয় বন্ডিংটা থাকে? Hg2+ এর সঙ্গে দুটো অ্যাসিটেট জয়েন করে থাকে, দুটো অ্যাসিটেট অ্যানায়ন জয়েন করে থাকে। Hg2+ এর সঙ্গে দুটো অ্যাসিটেট অ্যানায়ন জয়েন করে থাকে থ্রু আয়নিক বন্ডিং, এটা হচ্ছে মার্কিউরিক অ্যাসিটেট HgCH3CO হোল 2। ঠিক যেরকম সোডিয়াম অ্যাসিটেট হয় NaCH3CO, সেরকম HgCH3CO হোল 2, যেহেতু মার্কিউরিকটা 2+ এ আছে তাই HgCH3CO হোল 2। সো দিস ইজ মার্কিউরিক অ্যাসিটেট। এই মার্কিউরিক অ্যাসিটেট মলিকিউলটা অ্যাড করা হচ্ছে কোথায়? একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনে। তাই HgOAC যেটা লেখা আছে হোল 2, এই HgOAC হোল 2 হচ্ছে আগের কম্পাউন্ডটা যেটা দেখালাম ড্র করে, তার সঙ্গে দেওয়া হচ্ছে THF দেওয়া হচ্ছে সলভেন্ট। তাহলে এখন ডাবল বন্ডে কি অ্যাড হয়? ডাবল বন্ডে এগেন মার্কনিকফ ওয়েতে পুরো রিঅ্যাকশনটা হয়, মার্কনিকফ ওয়েতে পুরো রিঅ্যাকশনটা হয়। যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেই কার্বনে চলে যায় HgOAC গ্রুপটা, যে কার্বনে কম হাইড্রোজেন ছিল সেই কার্বনে চলে যায় OH গ্রুপটা। অর্থাৎ দেখো ক্লিয়ারলি মার্কনিকফ ওয়েতে অ্যাডিশন হয়ে গেছে, OH গ্রুপ মিডল কার্বনে চলে গেছে। ডাবল বন্ডেড কার্বন যে বাকি গ্রুপতে অ্যাজ ইট ইজ আছে, বাকি অ্যালকিল গ্রুপতে অ্যাজ ইট ইজ আছে, যে অ্যালকিল গ্রুপটা অ্যাজ ইট ইজ আছে সেটা তো ঠিক আছে, বাট যেটা হচ্ছে ডাবল বন্ডেড ছিল, ডাবল বন্ড ব্রেক করছে, একটা কার্বন যে কার্বনে হাইড্রোজেন বেশি ছিল ওই কার্বনে চলে যাচ্ছে HgOAC, দ্যাট ইজ মার্কিউরিক অ্যাসিটেটের HgOAC গ্রুপটা। যে কার্বনে হাইড্রোজেন কম ছিল সেই কার্বনে চলে যাচ্ছে OH গ্রুপটা।
পরের স্টেপে যখনই রিডাকশন করা হচ্ছে NaBH4 দিয়ে রিডাকশন করা হচ্ছে তখনই মার্কিউরিক অ্যাসিটেটের জায়গায় হাইড্রোজেন চলে আসছে CH2H বা CH3। তার মানে হাইড্রোজেনটা কোন কার্বনে গেল আলটিমেটলি সেই টার্মিনাল কার্বনে হাইড্রোজেন গেল, মার্কনিক অফ ওয়েতে অ্যাডিশনটা হলো। পরে রিঅ্যাকশন গুলো একই জিনিস বলছে, অর্থাৎ এই কার্বনে যাবে হচ্ছে প্রথমে HgOAC আর এই কার্বনে যাবে হচ্ছে OH গ্রুপটা। তারপরে স্টেপ এটা হচ্ছে অক্সিমার্কিউরেশন, তারপরে স্টেপটা হচ্ছে ডিমার্কিউরেশন যেখানে রিডাকশন হবে। NaBH4 দিয়ে যে রিডাকশন করা হবে সঙ্গে সঙ্গে এই HgOAC টা হাইড্রোজেন দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। সো এগেন মার্কনিক অফ ওয়েতে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল পেতে গেলে আমরা ডাইরেক্ট হাইড্রেশন করতে পারি, ইনডাইরেক্ট হাইড্রেশন করতে পারি বা অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন করতে পারি। কিন্তু যদি 1 ডিগ্রি অ্যালকোহল পেতে হয় তাহলে ইন্ডাস্ট্রিতে যে রুলটা আছে, যে প্রসেসটা ফলো করছে সেটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন, যেটা একটু আগে দেখছিলাম। এইখানে অ্যালকোহলের টোটাল প্রিপারেশন শেষ হচ্ছে। কারোর কোথাও অসুবিধা থাকলে বলবে, আমরা 2 মিনিটস ব্রেক নিচ্ছি, তারপরে আমরা অ্যালকোহলের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি বা ফেনলের প্রিপারেশনে চলে যাব, মেনলি ফেনলের প্রিপারেশনে চলে যাব। জাস্ট একটা 2 মিনিটস ব্রেক নিচ্ছি, কারোর কোথাও অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে। সো অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং এর লাস্ট প্রসেস অক্সো প্রসেস। দেখে নাও কি হচ্ছে। অ্যালকিন মলিকুলে যদি কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন দেওয়া হয় ইন প্রেজেন্স অফ কোবাল্টের ক্যাটালিস্ট, কি ক্যাটালিস্ট ইউজ করা হয়? কোবাল্ট টেট্রাকার্বনিল হোল 4, এই ক্যাটালিস্ট ইউজ করা হয় কোবাল্ট টেট্রাকার্বনিল হোল 4। সো অ্যালকিন মলিকুল আছে, অ্যালকিন মলিকুলের বিভিন্ন রকম সাবস্টিটিউয়েন্ট, বিভিন্ন রকম গ্রুপ অ্যাটাচ আছে, সাবস্টিটিউয়েন্ট আছে। অ্যালকিন মলিকুলের ডাবল বন্ডের সঙ্গে ডিফারেন্ট টাইপসের সাবস্টিটিউয়েন্ট অ্যাটাচ আছে। সো সাবস্টিটিউয়েন্ট গুলো আলাদা করে ড্র করা নেই, এখানে জাস্ট জেনারেলটা দেখানো হচ্ছে। সো ডাবল বন্ডেড কার্বন অ্যালকিন আছে, সেখানে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন দেওয়া হচ্ছে ইন প্রেজেন্স অফ কোবাল্ট টেট্রাকার্বনিল ক্যাটালিস্ট। তাহলে কি হচ্ছে, এই পার্টিকুলার ওয়েতে কি হচ্ছে, অ্যালডিহাইড তৈরি হচ্ছে। কি হলো, এটা হয়ে গেল CH, C সঙ্গে CHO, অ্যালডিহাইড মলিকুল তৈরি হলো। অর্থাৎ অ্যালকিন থেকে ফার্স্টে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন অ্যাড করাতে ইন প্রেজেন্স অফ দ্য ক্যাটালিস্ট তৈরি হয় একটা অ্যালডিহাইড। স্টেপ আপ রিঅ্যাকশন হয়, দুটো কার্বনের চেন থেকে 3টে কার্বনের চেন তৈরি হয়, স্টেপ আপ রিঅ্যাকশন হয়। অ্যালকিন ছিল C ডাবল বন্ডেড C, তৈরি হলো CH, C ডাবল বন্ডেড OH, CHO গ্রুপ অ্যাড হয়ে গেল। বাকি গ্রুপগুলো, বাকি বন্ডগুলো যেরকম ছিল সেরকমই আছে। এই পজিশনে ডাবল বন্ডটা ছিল, খেয়াল রাখতে হবে। ডাবল বন্ডটা ছিল কোন পজিশনে? ডাবল বন্ডটা ইনিশিয়ালি এই পজিশনে ছিল, ওই পজিশনে এখন আর ডাবল বন্ডটা নেই, তার পরিবর্তে একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে লেফট কার্বনে একটা হাইড্রোজেন অ্যাড হচ্ছে, আর রাইট কার্বনে পুরো এই CHO গ্রুপটা অ্যাড হচ্ছে, রাইট কার্বনে পুরো CHO গ্রুপটা অ্যাড হচ্ছে। তাহলে লেফট কার্বন, এটা হচ্ছে লেফট কার্বন যেখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে, আর এটা হচ্ছে রাইট কার্বনে কে অ্যাড হয়েছে? পুরো CHO গ্রুপটা অ্যাড হয়েছে। এই গ্রুপটা, অ্যালডিহাইড গ্রুপটা পুরো নতুন অ্যাড হয়েছে বিকজ অফ কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন দিয়েছি ইন প্রেজেন্স অফ দ্য ক্যাটালিস্ট। তাহলে এটা ছিল ডাবল বন্ডেড, লেফট কার্বনে অ্যাড হলো একটা হাইড্রোজেন, রাইট কার্বনে অ্যাড হলো পুরো CHO গ্রুপটা। স্টেপ আপ হলো, CHO গ্রুপ কোত্থেকে এলো? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন দিয়েছি ইন প্রেজেন্স অফ দ্য ক্যাটালিস্ট, তাই CHO গ্রুপ অ্যাড হয়েছে। একবার CHO গ্রুপ পেয়ে যাওয়া মানে এই CHO গ্রুপের রিডাকশন করব, অ্যালকোহল পাবো। এই CHO গ্রুপের রিডাকশন করবে, অ্যালকোহল পাবো। সো রিডাকশন করার জন্য হাইড্রোজেন আর নিকেল ক্যাটালিস্ট ইউজ করো, আরামসে রিডাকশন করো। সো ছিল এই গ্রুপটা তৈরি করলাম। এই গ্রুপে আছে অ্যালডিহাইড গ্রুপের রিডাকশন করলে অ্যালকোহল পাওয়া যায়, শুরুতেই পড়েছি। সো অ্যালডিহাইড গ্রুপ CHO গ্রুপ, অ্যালডিহাইড CHO গ্রুপের যদি রিডাকশন করি, কিভাবে রিডাকশন করছি? নিকেল এবং হাইড্রোজেন দিয়ে। তাহলে কি হচ্ছে, CHO গ্রুপটা CH2H তৈরি করছে, আমরা এগেন 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। এই তিনটে প্রসেসের সামারি এখানে লেখা আছে। যদি হাইড্রেশন করি, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন করি, তাহলে আমরা মেইনলি 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে থাকি। মার্কনিক অফ ওয়েতে অ্যাডিশনটা হয় এবং 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে থাকি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে থাকি। মার্কনিক অফ ওয়েতে সেক্ষেত্রে অ্যাডিশনটা হয়। যদি আমরা হাইড্রোবোরেশন অক্সিডেশন করি তাহলে অ্যান্টি মার্কনিক অফ ওয়েতে অ্যাডিশনটা হয়। মার্কনিক অফ অ্যাডিশনে ওএইচটা মিডল কার্বনে যায়, অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশনে ওএইচটা টার্মিনাল কার্বনে যায়। যদি অক্সিমার্কিউলেশন ডিমার্কিউলেশন করি তাহলে এগেন ওএইচটা মিডল কার্বনে যায়, কারণ সেখানে মার্কনিক অফ ওয়েতে অ্যাডিশনটা হয়। সো দিস আর ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনস অ্যাকর্ডিং টু মার্কনিক অফ আর অ্যান্টি মার্কনিক অফ রুল। যে কটা পড়লাম তার টোটাল সামারিটা এখানে দেওয়া আছে। চলে আসছি এবার ফেনলের প্রিপারেশনে। সো ফেনলের প্রিপারেশনে ফার্স্ট মেথডটা হচ্ছে বেনজিন থেকে। বেনজিনে যদি প্রথমে করা হয় সালফোনেশন, H2SO4 এবং SO3 দিয়ে সালফোনেশন করা হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন।
কোনটা কি মনে রাখতে হবে কিন্তু। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন পড়ছিলাম এতক্ষণ পর্যন্ত, এবার এলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা বেনজিনের উপরে হয়। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা বেনজিনের উপরে হয়। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বেনজিনে যেই হবে, সালফিউরিক অ্যাসিড দিয়েছি, SO3 দিয়েছি, সালফিউরিক অ্যাসিড এবং SO3 প্রেজেন্সে সালফোনেশন হবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, তাতে বেনজিনের একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে SO3H গ্রুপ দিয়ে। তারপরে দিচ্ছি NaOH দিলে হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যাচ্ছে Na দিয়ে, NaOH যে দিচ্ছি SO3H এর হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যাচ্ছে Na দিয়ে। তারপরে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, দেওয়া হচ্ছে NaOH হাই টেম্পারেচার 573 কেলভিন টেম্পারেচার দিয়ে ফিউশন করে দেওয়া হচ্ছে, এতে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। রিঅ্যারেঞ্জমেন্টের ফলে কি হয়, এই পুরো গ্রুপটা Na2SO3 তৈরি করে এবং ওয়াটার তৈরি করে আউট হয়ে যায়, NO2SO3 এবং ওয়াটার তৈরি করে আউট হয়ে যায়, মাইনাস Na2SO3 মাইনাস ওয়াটার, ঠিক আছে, পুরো গ্রুপটা হয়ে যায় ONA। তাহলে দিলাম কি, এতদূর আসার পরে বেনজিনে সালফোনেশন করলাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে, তাহলে হাইড্রোজেনটা রিপ্লেসড হয়ে হলো SO3H, তাতে NaOH দিলাম, SO3Na, তাতে NaOH দিয়ে ফিউশন করলাম হাই টেম্পারেচারে, তাহলে Na2SO3 সোডিয়াম সালফাইড আর ওয়াটার আউট হয়ে গেছে, তাতে তৈরি হচ্ছে ONA। ONA এর উপরে এবারে অ্যাসিডিফিকেশন করব, সিম্পল HCl দেব, তাহলে Na টা আবার রিপ্লেসড হয়ে যাবে হাইড্রোজেন দিয়ে, ইউ আর গেটিং দ্য ফেনল মলিকিউল। Na টা রিপ্লেসড হয়ে যাবে হাইড্রোজেন দিয়ে, ইউ উইল বি গেটিং দ্য ফেনল মলিকিউল, ঠিক আছে। HCl দিয়ে রিপ্লেস করলাম কি রকম করে, অ্যাসিডিফিকেশন করলাম, HCl থেকে হলো H+, টা Na কে রিপ্লেস করে দিল, ইউ আর গেটিং হাইড্রোজেন। তো এইভাবে তৈরি হলো ফেনল মলিকিউল। দিস আর দ্য ল্যাবরেটরি প্রিপারেশন, ঠিক আছে, ইন্ডাস্ট্রি প্রিপারেশনে আসেনি। নেক্সট হচ্ছে অ্যানিলিন থেকে। অ্যানিলিন মলিকিউলে যদি NaNO2HCl দেওয়া হয় at 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, দ্যাট ইজ আইস কোল্ড কন্ডিশন, একদম ঠান্ডা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে আইস কোল্ড কন্ডিশনে যদি NaNO2 আর HCl দেওয়া হয়, আমরা জানি NaNO2HCl দিলে HNO2 আর NaCl তৈরি হবে। HNO2 কে এইভাবে ইন সিটু তে তৈরি করে নেওয়া হয়, কারণ HNO2 হচ্ছে হাইলি আনস্টেবল একটা অ্যাসিড, অর্থাৎ HNO2 কে ডাইরেক্টলি দেওয়া যায় না মিডিয়ামের মধ্যে। NaN2HCl দেওয়া হয়, তাতে ভেতরে রিঅ্যাকশন মিক্সচারের ভেতরে HNO2 তৈরি হয়ে যায়, ওই তৈরি হয়ে যাওয়া HNO2 ফার্দার রিঅ্যাকশনটা ক্যারি অন করে। ওই যে রিঅ্যাকশনটা ক্যারি অন করছে, HNO2 রিঅ্যাকশনটা যখন ক্যারি অন করছে, এটা হচ্ছে ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন হচ্ছে। মনে করে দেখো স্যান্ড বায়ার গাটারম্যান যখন পড়েছিলে, ওইখানে রিঅ্যাকশন গুলো পড়েছিলে। সো ডায়াজোটাইজেশন রিঅ্যাকশনে NH2 গ্রুপটা HNO2 দিয়ে N2+Cl- এই পার্টিকুলার কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়। দিস ইজ দ্য ডায়াজোটাইজেশন। ডায়াজোটাইজেশনের ফলে তৈরি হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2+Cl- শর্টে লেখে বা N ট্রিপল বন্ডে N+Cl-, যেভাবে ইচ্ছা লেখা যাক না কেন। সো NH2 গ্রুপটা কনভার্ট হয়ে গেল N2+Cl-, দ্যাট ইজ ডায়াজোনিয়াম সল্টে কনভার্ট হয়ে গেল। কিভাবে কনভার্ট হলো, NaNO2HCl দিয়েছি, তাতে ইন সিটুতে HNO2 তৈরি হয়েছে, ওই তৈরি হওয়া HNO2 NH2 গ্রুপকে N2+Cl- এ কনভার্ট করে দিয়েছে। এবারে যেটা তৈরি হলো, সেই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি সামান্য ওয়াটার দিয়ে ওয়ার্ম করা হয়, তাহলে N2+Cl- থেকে OH গ্রুপ তৈরি হয়, সঙ্গে নাইট্রোজেন এবং HCl আউট হয়ে যায়, নাইট্রোজেন HCl আউট হয়ে যায়, N2+Cl- থেকে নাইট্রোজেন HCl আউট হয়ে যায়, এন্ড সেখানে ওয়াটার থেকে OH গ্রুপটা ঢুকে যায়। ওয়াটার দিয়ে সামান্য ওয়ার্ম করলেই N2+Cl- আউট হয়ে যায় এন্ড OH ঢুকে যায়। সো ইউ আর গেটিং দা ফেনল মলিকিউল। সো দিস আর ল্যাবরেটরি প্রিপারেশন অফ ফেনল। নেক্সট হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেটের ডিকার্বক্সিলেশন যদি হয়। সোডিয়াম স্যালিসাইলেট কোথা থেকে পাওয়া যায়, স্যালিসাইলিক অ্যাসিড থেকে। জানতে হবে স্যালিসাইলিক অ্যাসিড কোনটা। ফেনলের রেসপেক্টে অর্থ পজিশনে যদি COOH থাকে, তাকে বলে স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের হাইড্রোজেনটা সোডিয়াম দিয়ে রিপ্লেসড হয়ে যায়। কার্বক্সিলিক গ্রুপের হাইড্রোজেনটা, অ্যাসিডিক হাইড্রোজেনটা, ওটা অ্যাসিডিক হাইড্রোজেন, কারণ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। স্যালিসাইলিক অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের হাইড্রোজেনটা NaOH এর প্রেজেন্সে সোডিয়াম দিয়ে রিপ্লেসড হয়ে যায়, এটা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। এই সোডিয়াম স্যালিসাইলেটে যদি সোডা লাইম দেওয়া হয়, NaOH টা হচ্ছে সোডা, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে লাইম। যদি সোডা লাইম দেওয়া হয়, NaOH এবং ক্যালসিয়াম অক্সাইড দিয়ে যদি হিট করা হয়, সোডা লাইম যদি দেওয়া হয়, NaOH আর ক্যালসিয়াম অক্সাইড দিয়ে যদি হিট করা হয়, সোডা লাইম যদি দেওয়া হয়, তাহলে সোডিয়াম কার্বনেট আউট হয়ে যায়, Na2CO3 আউট হয়ে যায়। কোন পার্টটা আউট হয়ে যায় দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে COONA আউট হয়ে যায়, এখান থেকে NaO আউট হয়ে যায়, এই পুরোটা আউট হয়ে যায়, অর্থাৎ ডিকার্বক্সিলেশন হয়ে গেল। পুরো কার্বক্সিল গ্রুপটাই আউট হয়ে গেল। COONA, এখান থেকে NaO, পুরোটা Na2CO3 তৈরি করে আউট হয়ে গেল।
তাহলে পড়ে রইলো কে, এই হাইড্রোজেনটা পড়ে রইলো, যে হাইড্রোজেনটা এই পজিশনে ইন হয়ে যায়, যে হাইড্রোজেনটা এই পজিশনে ইন হয়ে যায়। সঙ্গে আর কি চেঞ্জ হয়, OH এর হাইড্রোজেনটাও Na দিয়ে রিপ্লেসড হয়ে যায়, কারণ NaOH দিয়েছি তাই OH এর হাইড্রোজেনটাও Na দিয়ে রিপ্লেসড হয়ে যায়। এরপরে যদি আমি অ্যাসিডিফিকেশন করে দিই, HCl দিয়ে দিই, HCl মানে হচ্ছে অ্যাসিডিফিকেশন করছি, H+ দিচ্ছি, তাহলে Na টা আবার রিপ্লেস হয়ে যাবে H দিয়ে, ইউ উইল বি গেটিং দ্য ফেনল মলিকিউল। নেক্সট রিঅ্যাকশন গ্রিগনার রিএজেন্ট থেকে, এটা হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, অর্থাৎ ফিনাইল গ্রুপ আছে তারপরে ম্যাগনেসিয়াম ব্রোমাইড আছে, সো দিস ইজ আ গ্রিগনার রিএজেন্ট। এখানে যদি অক্সিডেশন করা হয় অক্সিজেন মলিকুলের প্রেজেন্সে ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, তার মানে ফিনাইল গ্রিগনারটা নিয়েছি, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এই গ্রিগনারটা নিয়েছি, এই গ্রিগনারে দেওয়া হচ্ছে অক্সিজেন ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, তাহলে অক্সিজেন অ্যাটমটা ফিনাইল গ্রুপ আর MgBr এর মাঝখানে ঢুকে যায়, অক্সিজেন অ্যাটমটা ফিনাইল গ্রুপ আর MgBr এর মাঝখানে ঢুকে যায়, দিয়ে তৈরি হয়ে যায় ফিনাইল OMgBr। এরপরের স্টেপে যদি হাইড্রোলাইসিস করা হয়, এটা তো একটু আগেও দেখেছিলাম আমরা, হাইড্রোলাইসিস করলে OMgBr এর মাঝের বন্ড ব্রেক হয়ে যাবে, H টা চলে যাবে অক্সিজেনের সঙ্গে, দিয়ে OH তৈরি করবে, ফেনল তৈরি হবে, OH টা চলে যাবে MgBr এর সঙ্গে, MgOHBr তৈরি হয়ে যাবে। এটা তো গ্রিগনারে একটু আগেও দেখেছিলাম এই স্টেপটা। তো ফার্স্ট স্টেপটা এখানে ইম্পর্টেন্ট, গ্রিগনারের উপরে অক্সিডেশন করা হচ্ছে ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, যাতে অক্সিজেন অ্যাটমটা ফিনাইল আর MgBr এর মাঝে ইনসার্ট হয়ে যায়। তারপরে হাইড্রোলাইসিস করছি, H+ H2 দিয়ে হাইড্রোলাইসিস করছি, তাহলে অক্সিজেনের মাঝের বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে, OH হয়ে যাচ্ছে, আর ওদিকে MgOHBr আউট হয়ে যাচ্ছে। সো দিস আর দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ ফেনল মলিকিউলস। চলে আসছি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফেনল ম্যানুফ্যাকচার, ডাউস প্রসেস। কি করা হয়, ক্লোরোবেনজিনের উপরে NaOH দিয়ে যদি হিট করা হয় হাই টেম্পারেচারে 623 কেলভিন টেম্পারেচার এন্ড 300 অ্যাটমসফিয়ার প্রেসার, এই রিঅ্যাকশনটা আগেও পড়েছো, কোথায় পড়েছো বলে দিচ্ছি, হ্যালো অ্যারিন চ্যাপ্টারে পড়েছো। হ্যালো অ্যারিন গুলো লেস রিঅ্যাক্টিভ ছিল, আমরা পড়েছিলাম হ্যালো অ্যারিন গুলো লেস রিঅ্যাক্টিভ ছিল, তাই এমনিতে রিঅ্যাকশন করতো না, ড্রাস্টিক কন্ডিশন পেলে রিঅ্যাকশন করতো, আমরা পড়েছিলাম। সো ড্রাস্টিক কন্ডিশনে এরা রিঅ্যাকশন করে, এমনিতে রিঅ্যাকশন করে না, এমনিতে OH মাইনাস আসবে, এখানে Cl মাইনাস আউট হয়ে যাবে, এরকম টাইপের SN2 রিঅ্যাকশন করে না। NaOH এর OH মাইনাস আসবে, Cl মাইনাস আউট হয়ে যাবে এবং ফেনল তৈরি হয়ে যাবে, এরকম করে না এমনিতে, কারণ এরা লেস রিঅ্যাক্টিভ হয় টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাই এদের ড্রাস্টিক কন্ডিশনের দরকার হয়। ড্রাস্টিক কন্ডিশন মানে হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার যেই দেওয়া হবে তখন এই ONA গ্রুপটা ইনসার্ট হয়ে যায়, তারপরে অ্যাসিডিফিকেশন করলে ONA টা OH হয়ে যাবে। সো দ্যাট ইজ ডাউস প্রসেস ফর ফেনল ম্যানুফ্যাকচারিং। পরেরটা হচ্ছে কিউমিন থেকে, কিউমিন মলিকিউলটা প্রথমে তৈরি করে নেওয়া হয়। কিউমিনটা কেমন করে তৈরি করা হয়, বেনজিনের উপরে যদি প্রোপিন দেওয়া হয় at high temperature 523 কেলভিন টেম্পারেচার এবং H3PO4 এর প্রেজেন্সে, H3PO4 হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজ, অ্যাসিড ক্যাটালিস্টের প্রেজেন্সে হাই টেম্পারেচারে প্রোপিন মলিকিউলের সঙ্গে বেনজিনের রিঅ্যাকশন হলে এই কিউমিন মলিকিউলটা তৈরি হয়। কিউমিন মলিকিউলের উপরে যদি এবার অক্সিডেশন করানো হয়, তাহলে এই কার্বনটা আর এই কার্বনটার মাঝে পারক্সো বন্ড ঢুকে যায়, ও বন্ড ঢুকে যায়, পারক্সো বন্ডটা প্রথমে ঢুকে যায়। কিউমিন মলিকিউলে অক্সিডেশন করলে O2 দিচ্ছি, O2টাতে ও বন্ড আছে, O2 তে যে ও বন্ডটা আছে ওটা এই কার্বন দুটোর মাঝখানে ঢুকে যায়, এই কার্বন দুটোর মাঝখানে, সরি কার্বন দুটোর মাঝখানে না, কার্বন আর হাইড্রোজেনটার মাঝখানে, এই কার্বন আর হাইড্রোজেনটার মাঝখানে ঢুকে যায়, ঠিক আছে। অ্যালকেল গ্রুপগুলো অ্যাজ ইট ইজ আছে, অ্যালকেল গ্রুপ অ্যাজ ইট ইজ আছে, ঠিক আছে। কার্বন আর হাইড্রোজেনটার মাঝখানে ও বন্ডটা ঢুকে যায়, O2 যে অক্সিজেনটা দিচ্ছি, অক্সিডেশনের জন্য যে O2টা দিচ্ছি, অক্সিডেশনের জন্য যে O2টা দিচ্ছি, ওই O2 মলিকুলের ও বন্ডটা কার্বন আর হাইড্রোজেনের মাঝে ঢুকে যায়, অ্যালকেল গ্রুপগুলো অ্যাজ ইট ইজ আছে। এবারে এটা পারক্সো বন্ড তৈরি হয়, এরপর এই পারক্সো বন্ডে যদি হাইড্রোলাইসিস করে দেওয়া হয় আবার H+ এবং ওয়াটার দিয়ে, পারক্সো বন্ডে যদি H+ এবং ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করে দেওয়া হয়, তাহলে তুমি পেয়ে যাও হচ্ছে এই পুরো পার্টটা আউট হয়ে যায়, দিয়ে অ্যাসিটোন তৈরি করে, এই পুরো পার্টটা অ্যাসিটোন তৈরি করে আউট হয়ে যায়, CH3 C ডাবল বন্ডেড ও CH3 C ডাবল বন্ডেড ও CH3 অ্যাসিটোন তৈরি করে, ওই দিক থেকে OH টা বেনজিনে ঢুকে যায়, ইউ উইল বি গেটিং দ্য ফেনল মলিকিউল। সো ফার্স্ট স্টেপে বেনজিনের উপরে প্রোপিন দেওয়া হয়েছে হাই টেম্পারেচার এবং অ্যাসিড ক্যাটালিস্ট হাই টেম্পারেচারে, তাহলে তৈরি হচ্ছে কিউমিন। এবারে ওই কিউমিনের উপরে যখন অক্সিডেশন করা হচ্ছে অক্সিজেন মলিকিউল দিয়ে ও বন্ডটা ঢুকে যাচ্ছে হচ্ছে C আর H এর মাঝখানে, পারক্সো বন্ড ঢুকে যাচ্ছে, তারপরে যদি হাইড্রোলাইসিস করে দেওয়া হয় H+ ওয়াটার দিয়ে, তাহলে এই পুরো পার্টটা আউট হয়ে যাচ্ছে অ্যাজ অ্যাসিটোন, CH3 C ডাবল বন্ডেড ও CH3, ওইদিকে যে OH পার্টটা আছে ওইটা ফেনল হিসেবে ঢুকে যাচ্ছে বেনজিন মলিকুলে, সো এন্ড ইউ আর গেটিং দ্য ফেনল মলিকিউল।
র্যাস্টিক প্রসেস কি বলছে, বেনজিনের উপরে যদি HCl এবং এয়ার দেওয়া হয় ইন প্রেজেন্স অফ কপার ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড হাই টেম্পারেচারে, তাহলে তৈরি হয়ে যায় ক্লোরোবেনজিনের উপরে যদি ওয়াটার দেওয়া হয় এবং SiO2 দিয়ে হিট করা হয় হাই টেম্পারেচারে, তাহলে ওয়াটারের ওয়েজটা ক্লোরিনকে রিপ্লেস করে দেয় এন্ড ইউ আর গেটিং দ্য ফেনল মলিকুল। তো ফার্স্ট স্টেপে বেনজিনের উপরে HCl ওয়াটার দেওয়া হচ্ছে, HCl অক্সিজেন দেওয়া হচ্ছে in presence of catalyst at high temperature CuCl2 and FeCl3, তাহলে ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে। ক্লোরোবেনজিনের উপরে তারপরে ওয়াটার দেওয়া হচ্ছে in presence of SiO2 এবং হাই টেম্পারেচার, SiO2 ক্যাটালিস্ট অবভিয়াসলি ওয়াটারের ওয়েজটা Cl কে রিপ্লেস করে দিচ্ছে, you are getting the phenol molecule. So these are the industrial preparation or manufacture of phenol molecule. এখানে আমাদের অ্যালকোহল এবং ফেনলের টোটাল প্রিপারেশন পার্টটা শেষ হচ্ছে। এখন আমরা শুরু করব ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যালকোহল এন্ড ফেনল। অ্যালকোহল আর ফেনলের ফিজিক্যাল প্রপার্টিতে ফার্স্ট পয়েন্ট হচ্ছে বয়েলিং পয়েন্ট। আমরা ফিজিক্যাল প্রপার্টি অবধি করে আজকে ক্লাসে স্টপ করব, কেমিক্যাল প্রপার্টি আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব। অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টি প্রথমে দেখব, তারপরে ফেনলের কেমিক্যাল প্রপার্টি দেখব। সো চলে আসছি ফিজিক্যাল প্রপার্টিতে। ফিজিক্যাল প্রপার্টিতে মেইনলি দুটো প্রপার্টি আমরা স্টাডি করব, তিনটে জায়গা আমরা দেখব। প্রথমটা চলে আসছি বয়েলিং পয়েন্ট। অ্যালকোহল মলিকুলগুলোতে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং প্রেজেন্স আছে। কেন প্রেজেন্স আছে? সো দিস আর অ্যালকোহল মলিকুলস। দেখে নাও অ্যালকোহল মলিকুলস ROH. So these are alcohol molecule. Clearly ROH এর অক্সিজেনের উপরে পার্শিয়াল মাইনাস চার্জ আছে, হাইড্রোজেনে পার্শিয়াল প্লাস চার্জ আছে। অক্সিজেনে পার্শিয়াল মাইনাস, হাইড্রোজেনে পার্শিয়াল প্লাস, অক্সিজেনে পার্শিয়াল মাইনাস, হাইড্রোজেনে পার্শিয়াল প্লাস। এন্ড পার্শিয়াল প্লাস আর পার্শিয়াল মাইনাস চার্জের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে ওটাকেই বলা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তাহলে যদি হাইড্রোজেন বন্ডিং প্রেজেন্ট থাকে অ্যালকোহলে, তাহলে অ্যালকোহল মলিকুলগুলো একা একা এক্সিস্ট করে না, এরা অ্যাসোসিয়েটেড ওয়েতে এক্সিস্ট করে। তাই অ্যালকোহলকে বলা হয় অ্যাসোসিয়েটেড মলিকুলস, কারণ এরা একা একা এক্সিস্ট করছে না। তার কারণটা হচ্ছে এখানে হাইড্রোজেন বন্ডিং প্রেজেন্ট আছে, অনেকগুলো অ্যালকোহল মলিকুল একসাথে কম্বাইন করে অ্যাসোসিয়েটেড মলিকুল হতে এক্সিস্ট করছে। এরকম করে যদি এক্সিস্ট করে তাহলে অনেক বেশি টেম্পারেচার লাগবে ওই হাইড্রোজেন বন্ডিং কে ব্রেক করে লিকুইড অ্যালকোহল মলিকুলগুলোকে আলাদা করে তাদেরকে ভেপারে পাঠাতে। কারণ ভেপারে গেলে মলিকুলগুলো আলাদা হয়ে যাবে, অবভিয়াসলি ভেপারে তো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক কম, তার মানে ভেপারে পাঠাতে গেলে মলিকুলকে আলাদা করতে হবে, ইন্টারমলিকুলার ফোর্সকে আলাদা করতে হবে। হাইড্রোজেন বন্ডিং এর মতন স্ট্রং বন্ডিং কে ব্রেক করে লিকুইড অ্যালকোহলের মলিকুলগুলোকে আলাদা করে তাদেরকে ভেপারে পাঠানোর জন্য যথেষ্ট বেশি এনার্জি লাগবে। তাই এদের বয়েলিং পয়েন্ট ইউজুয়ালি হাই হবে। কাদের থেকে হাই হবে? অ্যালকেন মলিকুলগুলোর থেকে। এই সেম মলিকুলার ওয়েটে যদি অ্যালকেন নেওয়া হয়, অ্যালকোহল মলিকুল মানে মিথেন আর মিথাইল অ্যালকোহল যদি কম্পেয়ার করা হয়, ইথেন আর ইথাইল অ্যালকোহল যদি কম্পেয়ার করা হয়, তো প্রোপেন আর প্রোপাইল অ্যালকোহল যদি কম্পেয়ার করা হয়, অবভিয়াসলি অ্যালকোহলগুলোর বয়েলিং পয়েন্ট বেশি থাকবে। একই কারণে ফেনলগুলোরও বয়েলিং পয়েন্ট বেশি থাকবে বেনজিনের থেকে, কারণ ফেনলেও ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে পার্শিয়াল প্লাস আর পার্শিয়াল মাইনাস আছে, ওএইচ গ্রুপ আছে মানে পার্শিয়াল প্লাস পার্শিয়াল মাইনাস আছে। সো পার্শিয়াল প্লাস চার্জ আর পার্শিয়াল মাইনাস চার্জ ওয়ালা ফেনল মলিকুলগুলোর মধ্যেও একইভাবে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং প্রেজেন্ট আছে, এন্ড সেই কারণে এরাও অ্যাসোসিয়েটেড মলিকুল হিসেবেই এক্সিস্ট করছে। এরাও অ্যাসোসিয়েটেড মলিকুলস হিসেবেই এক্সিস্ট করছে। অ্যাসোসিয়েটেড মলিকুল হিসেবে এক্সিস্ট করার জন্য এই মাঝের যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং গুলো আছে সেইগুলোকে ব্রেক করতে হবে, তবে ফেনল মলিকুলগুলো লিকুইড থেকে ভেপারে যেতে পারবে, এন্ড অবভিয়াসলি এর জন্য অনেক বেশি এনার্জি লাগবে। তাই বেনজিনের থেকে এদের বয়েলিং পয়েন্ট অবভিয়াসলি বেশি হবে। করসপন্ডিং বেনজিন, সেখান থেকে যদি ফেনল কম্পেয়ার করি, হ্যাঁ ফেনলের বয়েলিং পয়েন্ট বেশি হবে। কিন্তু অ্যালকোহল আর ফেনল যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু অ্যালকোহল গুলো বয়েলিং পয়েন্ট তুলনামূলক কম হবে, বেনজিনে ফেনলের বয়েলিং পয়েন্ট গুলো একটু হলেও বেশি হবে। কেন? বেনজিনে দেখো একটা বড় সাইজের বেনজিন বা ফিনাইল রিং আছে। যত সারফেস এরিয়া বেশি হয় মলিকুলের, আমরা পড়েছিলাম সারফেস এরিয়া বেশি মানে হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হওয়া। তার মানে ফেনলে বেনজিন রিংটা আছে, যার সাইজ অবভিয়াসলি বড় সাইজের ফিনাইল রিং। তাই ফিনাইল রিং গুলোর নিজেদের মধ্যে একটা ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, কারণ আমরা পড়েছিলাম সারফেস এরিয়া যত বেশি হয় তত তোমার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়, তত ওই ফোর্স অফ অ্যাট্রাকশনকে ব্রেক করতে বেশি এনার্জি লাগে, তত বয়েলিং পয়েন্ট বেশি হয়। তার মানে এখানে বেনজিন মলিকুলে মানে ফেনল মলিকুলে বেনজিন রিং এর প্রেজেন্সের জন্য সারফেস এরিয়াটা অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে হাইড্রোজেন বন্ডিং তো আছেই, তার সঙ্গে সারফেস এরিয়াটা অনেক বেশি হয়ে যাচ্ছে। বেশি সারফেস এরিয়া নিয়ে বেনজিন মলিকুলগুলো ফেনল মলিকুলগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করছে ভ্যান ডার ওয়াল ফোর্সের থ্রু দিয়ে, কারণ সারফেস এরিয়া বেশি মানে কন্ট্যাক্ট বেশি, এরিয়া অফ কন্ট্যাক্ট বেশি মানে স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপ করছে।
এন্ড তার জন্য ফেনল মলিকুল গুলো বয়লিং পয়েন্ট অ্যালকোহল গুলোর থেকে আবার একটু বেশি হবে। যদিও বা দুজনেরই হাইড্রোজেন বন্ডিং আছে, কিন্তু একজনের সাইজ বড় তাই সারফেস এরিয়া বেশি, তাই এরিয়া অফ কন্ট্যাক্ট বেশি, তাই সেখানে একটা স্ট্রং ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, যেটাকে ব্রেক করতে এক্সট্রা কিছু অ্যাডিশনাল হিট এনার্জি লাগবে, যে কারণে বয়লিং পয়েন্টে একটু বেশি হয়ে যাবে। এই সেম কনসেপ্টে যদি আমরা এই অ্যালকোহল গুলোকে দেখি, তাহলে দেখবো যে এখানে কি আছে, লিনিয়ার অ্যালকোহলের চেন, একটু হলেও ব্রাঞ্চিং হচ্ছে এন্ড এখানে অনেকটা ব্রাঞ্চিং হয়ে গেছে। আমরা পড়েছিলাম যত ব্রাঞ্চিং হবে, ব্রাঞ্চিং হওয়া মানে কম্প্যাক্টনেস বেড়ে যাওয়া, কম্প্যাক্ট হয়ে যায় মলিকুল, সারফেস এরিয়া বাড়ে না, সারফেস এরিয়া কমে যায়, কম্প্যাক্টনেস হয়ে যাবে। ব্রাঞ্চিং মানেই কম্প্যাক্টনেস, আর কম্প্যাক্টনেস হয়ে যাওয়া মানে সারফেস এরিয়া কমে যাওয়া, অর্থাৎ যত ব্রাঞ্চিং বেশি তত সারফেস এরিয়া কম, আর সারফেস এরিয়া কমে যাওয়া মানে একটু আগে আমরা ডিসকাস করলাম বয়লিং পয়েন্ট কমে যাবে। তাই যত ব্রাঞ্চিং হবে তত বয়লিং পয়েন্ট কম হতে থাকবে। তাই এদিকে ব্রাঞ্চিং নেই, লিনিয়ার, তাই এখানে বয়লিং পয়েন্ট 391 কেলভিন, এখানে ব্রাঞ্চিং হয়ে গেছে তাই এখানে বয়লিং পয়েন্ট অনেক কমে গেছে, 356 কেলভিন হয়ে গেছে। কারণ ব্রাঞ্চিং মানেই হচ্ছে কম্প্যাক্টনেস বাড়ছে, কম্প্যাক্টনেস বেড়ে যাওয়া মানে সারফেস এরিয়া কমে যাচ্ছে। ব্রাঞ্চিং মানে কি, চারপাশে ব্রাঞ্চিং হচ্ছে মানে কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, আর এরকম ছড়িয়ে থাকছে না। লিনিয়ার মানে একদম পুরো ছড়িয়ে আছে, বাট ব্রাঞ্চিং মানে কম্প্যাক্ট হয়ে গেছে, সারফেস এরিয়া কমে গেছে। কমে যাওয়া মানে হচ্ছে বয়লিং পয়েন্ট কমে যাওয়া, কারণ সারফেস এরিয়া কমে যাওয়া মানে অ্যাট্রাকশন কমে যাওয়া, দুটো মলিকুলের মধ্যে এরিয়া অফ কন্ট্যাক্ট কমে যাওয়া, অ্যাট্রাকশন কমে যাওয়া, কম হিট এনার্জি লাগবে ভেপারে পাঠাতে, মানে বয়লিং পয়েন্টে ড্রপ করে যাওয়া। ফেনল আর অ্যালকোহল মলিকুল গুলো ওয়াটারও হাইলি সলিবল হয়। কেন ওয়াটারে সলিবল হয়? একই রকম হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা একটা ওয়াটার মলিকুল, এটা একটা ফেনল মলিকুল, সো অ্যালকোহল মলিকুল। সো ওয়াটার এবং অ্যালকোহলের মধ্যে, সরি, এইটা অ্যালকোহল মলিকুলটা, এটা ওয়াটার মলিকুল, এটা ওয়াটার মলিকুল, এটা আবার অ্যালকোহল, এটা ওয়াটার মলিকুল। সো ওয়াটার আর ফেনলের মধ্যেও একই রকম ভাবে হাইড্রোজেন আর OH গ্রুপ প্রেজেন্ট থাকা মানে সেখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়ে যাবে, কারণ অক্সিজেনের উপরে থাকে পার্শিয়াল মাইনাস চার্জ আর হাইড্রোজেনের উপরে থাকে পার্শিয়াল প্লাস চার্জ, তারা একে অপরকে অ্যাট্রাক্ট করবে। তাই অ্যালকোহল মলিকুলগুলো আরামসে ওয়াটারের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং তৈরি করবে, অ্যালকোহল মলিকুলগুলো আরামসে ওয়াটারের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং তৈরি করবে, কারণ অ্যালকোহল মলিকুলের অক্সিজেনে পার্শিয়াল মাইনাস চার্জ আছে এন্ড হাইড্রোজেনের মধ্যে পার্শিয়াল প্লাস চার্জ আছে। অ্যালকোহল যেরকম পোলারাইজেশন আছে, অক্সিজেনে পার্শিয়াল মাইনাস, হাইড্রোজেনে পার্শিয়াল প্লাস, সেরকম ওয়াটার গুলোতেও একই রকম পোলারাইজেশন আছে। তাই OH গ্রুপগুলোর মধ্যে অপোজিট চার্জের মধ্যে একটা অ্যাট্রাকশন হবে, তার জন্য হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে। তাই অ্যালকোহল মলিকুল গুলো অবভিয়াসলি ওয়াটারে হাইলি সলভেবল হবে, এটা আমরা ডেইলি লাইফের প্র্যাকটিস থেকেও বুঝতে পারি। কিন্তু এখানে কোয়েশ্চেনটা হচ্ছে সলিবিলিটি আস্তে আস্তে কমতে থাকবে যদি অ্যালকোহল মলিকুলের এই আর গ্রুপটা সাইজ যদি বাড়তে থাকে, সলিবিলিটি কমতে থাকবে। কেন সলিবিলিটি কমতে থাকবে? আর গ্রুপটা কি অ্যাকচুয়ালি সলিবলের জন্য রেসপন্সিবল, না অ্যালকোহলের OH গ্রুপটা সলিবিলিটির জন্য রেসপন্সিবল? ভালো করে চিন্তা করে দেখো, অ্যালকোহলের কিন্তু OH গ্রুপটাই ওয়াটারের OH গ্রুপের সঙ্গে অপোজিট চার্জ গুলো একে অপরকে অ্যাট্রাক্ট করে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে সলিবল হচ্ছে। তার মানে অ্যালকোহলের আর গ্রুপের কিন্তু কোনো রোল নেই সলিবিলিটিতে, OH গ্রুপটাই হাইড্রোজেন বন্ডিং তৈরি করছে ওয়াটারের OH গ্রুপের সঙ্গে, দিয়ে সলিবল হচ্ছে। তাই অ্যালকিল গ্রুপটা আর গ্রুপটা সাইজ যত বাড়তে থাকবে তার সলিবিলিটিতে কোনো রোল নেই, মানে এমন একটা গ্রুপের সাইজ বাড়ছে যার সলিবিলিটিতে কোনো রোল নেই, মানে অবভিয়াসলি আর গ্রুপের অ্যালকিল গ্রুপের সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে সলিবিলিটি কমতে থাকবে, কারণ অ্যালকিল গ্রুপটা হাইড্রোকার্বন গ্রুপ, নন পোলার গ্রুপ, হাইড্রোফোবিক গ্রুপ। অ্যালকিল গ্রুপটা কিরকম? হাইড্রোকার্বনের গ্রুপ। অ্যালকিল গ্রুপ মানে সেখানে কার্বন হাইড্রোজেন আছে, হাইড্রোকার্বনের গ্রুপ মানে নন পোলার, মানে হাইড্রোফোবিক, জলের সঙ্গে কোনো ইন্টারঅ্যাকশন নেই। এমন একটা গ্রুপের সাইজ যদি বাড়তে থাকে যার জলের সঙ্গে কোনো ইন্টারঅ্যাকশন নেই, ইন্টারঅ্যাকশনটা হচ্ছে OH গ্রুপের থ্রু দিয়ে খালি, OH গ্রুপ তো ওইটুকুই থাকবে। অ্যালকোহল মলিকুল মানে অ্যালকিল গ্রুপের সাইজ যতই বড় হোক, OH তো ওইটুকুই OH থাকবে। তাই OH গ্রুপটা ওয়াটারের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং তৈরি করার চেষ্টা করবে, ঠিক কথা, কিন্তু অ্যালকিলের সাইজ যদি অনেক বড় হয়ে যায়, অবভিয়াসলি বড় সাইজের অ্যালকিল মলিকুল যেটা কিনা নন পোলার, সে সলিবল হতে পারবে না। তাই সাইজ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সলিবিলিটি আস্তে আস্তে অ্যালকোহলগুলোর কমতে থাকবে। অর্থাৎ CH3OH, মিথানল বা ইথানল বা প্রোপানল, এরা যত ইজিলি সলিবল হবে, যত অ্যালকিল গ্রুপের সাইজ বাড়বে, তত সলিবিলিটি অত্যন্ত কমতে থাকবে। ক্লিয়ার? তো হোপফুলি এইখানে অ্যালকোহল এবং ফেনলের
প্রিপারেশন এবং ফিজিক্যাল প্রপার্টি পুরোপুরি শেষ হচ্ছে। নেক্সট মানডের ক্লাসে আমরা অ্যালকোহলের কেমিক্যাল রিঅ্যাকশনসে ঢুকে যাব এবং তোমরা বাড়িতে প্রিপারেশন চালু রাখবে। আমরা 15 জুলাইতে, যেটা ডেট আজকে অ্যানাউন্স করলাম, এর কোনো নড়চড় হবে না। 15 জুলাই মানডেতে আমরা এক্সাম কন্ডাক্ট করছি, যেখানে ডি ব্লক, এফ ব্লক, হ্যালোকেন হ্যালোরে এবং সলিউশন চ্যাপ্টারটা থাকছে। তার মধ্যে স্কুলের ইউনিট টেস্টগুলো ভালো করে দাও অবভিয়াসলি, এবং সেটাকেও প্যাক আপ করে নাও। কিন্তু 15 জুলাইতে আমরা এখানে এক্সাম কন্ডাক্ট করছি, তার জন্য প্রিপারেশন নিতে থাকো। চলো, আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে।